তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে এই সাধনা করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় ক্রিয়া করতে গিয়ে, সেখানেই একটা মারাত্মক এন্টিটির কবলে তুমি পড়ে গেছিলে। কাজটা ছিল একটা ক্লায়েন্টের যে খুব ব্ল্যাকমেলের শিকার ছিল। তখন আমি আমার গুরুদেবকে সমস্যাটা বলার পরে গুরুদেব আমাকে বলে কোনো নেগেটিভিটির থেকে কাউকে বার করার জন্য নেগেটিভিটি শক্তি কিন্তু প্রয়োগ করতে হবে। খুব পরিচিত জায়গা, ওইখানে একটা জঙ্গল আছে, বিশেষ জঙ্গল, যেটা বক্রেশ্বরের কাঁচা শ্মশানের পাশে রয়েছে। তো যে জায়গা দিয়ে আমরা যাই হেঁটে হেঁটে, সেই জায়গাটা ছিল বাচ্চাদের সমাধির জায়গা। আসার পরে রাতে যখন ঘুমোতে যাই, আমি আমার সিলিংয়ে দেখি কে যেন একটা ছায়ার মতো হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আমার দিদি তার বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে আসে। বাচ্চাটা যেন হঠাৎ করে রাতের বেলা ঘুমানোর সময় তার ঘুম হয় না, সে কারোর সাথে খেলছে। একটা 2 বছরের বাচ্চা রাত্রেবেলায় ঘুমোচ্ছে, সে খেলে বেড়াচ্ছে, মানে সে খেলছে এমন উপলব্ধি নিয়ে যে তার সাথে কোনো বাচ্চা একটা খেলছে। তো এই ঘটনা চলাকালীন তুমি একটা স্পেসিফিক নাম উল্লেখ করেছিলে, যার নাম কাচ্চা কালুয়া। এই কাচ্চা কালুয়া ব্যাপারটা কি? হিন্দু ধর্ম অনুযায়ী 12 বছরের নিচে যদি কোনো বাচ্চা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে তার দাহক্রিয়া হয় না। এর সাথে কি কাচ্চা কালুয়ার কোনো সম্পর্ক আছে? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে টোটালি ডিফারেন্ট একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন, যেই ঘটনা আপনাদেরকে সাবধান করে দেবে। হয়তো রাত হলে শুধুমাত্র একটু সময় বাঁচানোর জন্য শর্টকাটের কারণে অন্ধকার রাস্তা বা ঘন জঙ্গল দিয়ে আর বাড়ি ফিরতে মন চাইবে না। আজকের এপিসোড শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ ভৌতিক জগতের এমন এক এন্টিটি সম্পর্কে আজকের পডকাস্টে আপনারা জানতে চলেছেন, যা হয়তো এর আগে কখনো শোনেননি। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার এবং তন্ত্রসাধিকা মা মোহিনী। আজকের পডকাস্ট থেকে আপনারা অনেক কিছু জানতে চলেছেন, তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান। তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। ওয়েলকাম টু গল্পওয়ালা। মোহিনীদি, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো তো? আমিও ভীষণ ভালো আছি। ইনফ্যাক্ট গল্পওয়ালার নতুন স্টুডিওতে আজকে প্রথমবার আমি তোমার সাথে শুটে বসেছি। তো এপিসোডে যাওয়ার আগে আমি গল্পওয়ালা শ্রোতাদের সাথে তোমার পরিচয়টা করিয়ে দিতে চাই, কারণ আমি যদি খুব ভুল না করি বাংলা ইউটিউবে হয়তো এই প্রথমবার তুমি কোনো পডকাস্টে এসছো। হ্যাঁ, বাংলা ইউটিউবে আমার এই প্রথমবার। ওকে, তো পেশায় তুমি একজন তন্ত্রসাধিকা এবং অ্যাস্ট্রোলজার। তো কতদিন ধরে আছো? আমি আমার 14 বছর বয়স থেকে জ্যোতিষ চর্চার সাথে রয়েছি। আমার পড়াশোনার সাথে সাথে আমি জ্যোতিষ চর্চা করতাম, আমার ভালো লাগতো, একটা আকর্ষণ ছিল এই সাবজেক্টের ওপরে। তারপরে আরও যখন আমি এগিয়ে যাই জ্যোতিষ চর্চা নিয়ে, তন্ত্রের প্রতি অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করি, যে আমার আরও জানা দরকার বা আমি জানতে চাই যে আমাদের জগতে আরও কিছু জগৎ রয়েছে, সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড যেটাকে বলে, তার রহস্যকে একটা উদ্ঘাটন করার একটা ইচ্ছা থাকে। তো সেই জন্য আমি জ্যোতিষ চর্চা যারা করেন, অনেকেই হয়তো তারাপীঠে যান, তো আমারও তারাপীঠে যাওয়া আসা ছিল। তো সেখান থেকে একজন শ্মশানচারী সাধক আমাকে তন্ত্র দীক্ষা দিতে চায়, কারণ তন্ত্র কিন্তু দীক্ষা ছাড়া সম্ভব নয়। জানা যেতেই পারে, যে কেউ জানতে পারে, তন্ত্র নিয়ে জানাটা তো পড়াশোনার মাধ্যমে জানতে পারে, কিন্তু নিজেকে তন্ত্র সাধনা করতে গেলে দীক্ষাটা মাস্ট। তো ওইখান থেকে তারাপীঠ থেকে আমি একজন শ্মশানচারী সাধকের দীক্ষা পাই, যিনি শ্মশান তন্ত্র করতেন। তো ওইখান থেকেই আমার তন্ত্রের জার্নি শুরু হয়। তো এইভাবে আমার এখন 10 বছর হয়ে গেছে এই তন্ত্র সাধনার পথে। মোট কথা, সুপার ন্যাচারাল ওয়ার্ল্ডকে জানার যে ইচ্ছা, সেখান থেকেই তোমার এই তন্ত্রের ফিল্ডে আসা। একটা আকর্ষণ ছিল, তার থেকেই এরকম একটা প্রাকৃতিকভাবে একটা ঘটনা, যে আমার জীবনে একজন গুরুদেব আসেন যিনি শ্মশান তন্ত্র করতেন। তো এইভাবেই চলা শুরু।
তো আমি যখন তোমার সাথে প্রথম কথা বলছিলাম তখন তুমি আমাকে জানিয়েছিলে যে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে এই সাধনা করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় ক্রিয়া করতে গিয়ে, সেখানেই একটা মারাত্মক এন্টিটির কবলে তুমি পড়ে গেছিলে। তো যেহেতু সুপারন্যাচারাল ওয়ার্ল্ড নিয়ে শুরুতেই তুমি কথা বললে, তাই অবশ্যই আমি ঘটনাটাই আগে শুনতে চাইবো, কারণ যবে থেকে তুমি এই ঘটনাটা নিয়ে আমাকে বলেছো, কারণ পুরো ঘটনাটা আমার শোনা হয়নি, তুমি আমায় কিছুটা জানিয়েছিলে, আর তবে থেকেই আমার মনের ভেতর একটা বিশাল বড় জিজ্ঞাসা তৈরি হয়েছে এই ঘটনা এবং এই এন্টিটি রিলেটেড। তো কি ঘটেছিল? আমি প্রথমেই বললাম আমার গুরুদেব ছিলেন শশাঙ্ক তান্ত্রিক। তো আমরা যেরকম পড়াশোনা যখন করি, আমরা ছোটোবেলায় ক্লাস 1 থেকে 10, তারপরে আরও হায়ার সেকেন্ডারি, বিএ, পিএইচডি, তো প্রথমে কিন্তু আমাদের সব কিছু শিখতে হয়, সমস্ত কিছু সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। আস্তে আস্তে যত আমরা উপরে উঠি তা ওটা পার্টিকুলার্স হয়ে যায়, কেউ সায়েন্স নেয়, কেউ কমার্স নেয়, কেউ আর্টস নেয়। তন্ত্র সাধনার বিষয়টাও কিন্তু ঠিক একই রকম। যখন আমি শেখার প্রসেসে রয়েছি তখন আমাকে সব কিছু শিখতে হবে, ভালো মন্দ সব কিছু। কারণ তন্ত্র সাধনা কিন্তু যেটা ভগবান শিব এবং পার্বতী দ্বারা রচিত ছিল মানব সমাজের কল্যাণের জন্য, হিতার্থে কাজ করার জন্য। মানব সমাজের মধ্যে আমাদের যে জগৎ রয়েছে, জগতের প্রত্যেকটা জীবের যাতে কল্যাণে এটাকে কাজ করা হয়। কিন্তু যখন একজন কেউ শিখবে, তার গুরুদেব কিন্তু তাকে সব কিছু শেখাবে, ভালোটা খারাপটা। তো এরকমই একটা অভিজ্ঞতা অনেক রয়েছে, তার মধ্যে একটা আজকে তুলে ধরছি। কাজটা ছিল একটা ক্লায়েন্টের যে খুব ব্ল্যাকমেলের শিকার ছিল। ব্ল্যাকমেলের শিকার ছিল, মানে আজকালকার দিনে তো পরক্রিয়া সবাই জানে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো আমার কাছে আসে মেয়েটি, তো যে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে বাইরে, এবং তার থেকে সে বেরিয়ে এসে হাজব্যান্ডের সাথে ভালোই ছিল, কিন্তু সেই প্রেমিক তাকে তখন ব্ল্যাকমেল করছে যে কি করে মানে তোমার সংসারটা নষ্ট করে দেবো, এরকম একটা ব্ল্যাকমেলের শিকার ছিল। তো মেয়েটা আমার কাছে সাহায্য চেয়ে আসে। তো তখন যেহেতু আমি লার্নিং প্রসেসে ছিলাম, আমি শিখছিলাম কিন্তু এই তন্ত্র সাধনা, তখন আমি আমার গুরুদেবকে সমস্যাটা বলি। বলার পরে গুরুদেব আমাকে বলে এইটাকে কাটার জন্য, যেহেতু মেয়েটা একটা ভুল করেছে, এটা তো ভুল কাজ, পরক্রিয়া কিন্তু যতই আজকে অনেকেই সমর্থন করে বা যার জীবনে যা ঘটছে, তো তাকে বাঁচানোর জন্য, কোনো নেগেটিভিটির থেকে কাউকে বার করার জন্য নেগেটিভিটি শক্তি কিন্তু প্রয়োগ করতে হবে। তো এইখানে হচ্ছে বিষয়টা। তাহলে কি করা যায়? করতে হবে তোমাকে প্রেততন্ত্র। তো প্রেত যেখানেই আসছে সেখানে ভূত প্রেত কিন্তু এসে যাচ্ছে। তো এখানেই ঘটনাটা শুরু। তো ওদের ওই কাজটা নিয়ে আমি বক্রেশ্বর, অনেকেই হয়তো শুনেছেন, তোমার দর্শকরা বা সবাই জানে, বক্রেশ্বর আমাদের যে রয়েছে হট ওয়াটার স্টিম যেটা রয়েছে, তো সেই জায়গায় গরম জলের যেটা জায়গা, তো খুব পরিচিত জায়গা। ওইখানে একটা জঙ্গল আছে, বিশেষ জঙ্গল, যেটা বক্রেশ্বরের কাঁচা শ্মশানের পাশে রয়েছে। আচ্ছা। একটা ছোট টিলা রয়েছে, মানে জঙ্গলটা একটা ছোট্ট টিলার ওপরে, যেটা কাঁচা শ্মশান ক্রস করে যেতে হয়। তো ওখানে গিয়ে কিছু ক্রিয়া করা দরকার ছিল মেয়েটাকে ওই জায়গা থেকে উদ্ধার করার জন্য। তো সেই গুরুদেবের কথা অনুযায়ী আমরা পুরো টিম নিয়ে তো ওই বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দিই। যখন আমরা পৌঁছাই, ছিল শনিবার, তো পৌঁছাই আমরা ওখানে রাতের বেলা। ঠিক গুরুদেব বলে ঠিক রাত 9টা-10টা বেজে গেলে আমরা এই ক্রিয়াটা শুরু করব। তো ক্রিয়াতে কী কী জিনিস লাগবে, একটা কথা আমি প্রথমেই বলেছি, যখন কোনো শিক্ষক কোনো তার স্টুডেন্টকে শেখায়, সে কিন্তু সম্পূর্ণ বলে শেখাবে না, কারণ যদি সে ঘাবড়ে যায় সে পুরো ক্রিয়াটাই শিখতে পারবে না। আমার কাছে কিন্তু কোনো বিষয়টাই পরিপূর্ণ ক্লিয়ার ছিল না, আমি বলছে তোকে সব শিখতে হবে, তাই কিন্তু আমাকে উনি ওইভাবে নিয়ে যাওয়া। তো কী কী নিতে হবে ক্রিয়াটার জন্য, উনি নিল কাঁচা মাংস, ইলিশ মাছ, বর্ষাকাল ছিল যেহেতু, ইলিশ মাছ, ইলিশের তো একটা উগ্র গন্ধ হয়, তো বললো এটা তুই নিজের হাতে করে নিয়ে যাবি। তার সঙ্গে আমার যে ক্লায়েন্টের যেগুলো ফটো যেগুলো লাগে আমাদের কাজের জন্য সেগুলো নেওয়া ছিল। আর কাঁচা মাংস, ইলিশ মাছ, ওয়াইন, কারণ যেটাকে বলা হয়, সেই জিনিস নিয়ে আমরা ওই বর্ষার রাতে হাঁটা শুরু করি। আমার সাথে আর আমার লোকজনও ছিল, বেশ আমরা 5-6 জন ছিলাম। তো যে জায়গা দিয়ে আমরা যাই হেঁটে হেঁটে, সেই জায়গাটা ছিল বাচ্চাদের সমাধির জায়গা। আচ্ছা। যে সমস্ত বাচ্চারা, হয়তো অনেকেই জানে যে 10 বছরের আগে মারা যায়, তাদের কিন্তু দাহ করা হয় না, সমাধিস্থ করা হয়। তো ওই রকম জায়গা দিয়েই নাকি আমাকে হেঁটে ওই জঙ্গলে প্রবেশ করতে হবে, যেখানে আরও প্রবেশ পথ ছিল জঙ্গলে যাওয়ার, আমি নদী ক্রস করেও যেতে পারতাম, কিন্তু গুরুদেবের আদেশ অনুযায়ী ওইখান থেকে আমাকে হাতে ওই কাঁচা ইলিশ মাছ, কাঁচা মাংস নিয়ে ওই রাস্তা দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, যেখানে বাচ্চাদের সমাধি রয়েছে। তো যাই হোক, আমরা সবাই মিলে ওখান থেকে হাঁটা শুরু করলাম। গিয়ে আমরা যেখানে কাজটা হবে, ক্রিয়াটা হবে, ওখানে গিয়ে পৌঁছালাম।
পৌঁছানোর পরে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করা হচ্ছে, আমরা কাজকর্মগুলো করব। তো সবার মধ্যে যে আমার যে লোকজন ছিল সবার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আমি দেখতে পাই। সবাই যেন একটা কীরকম আনকমফোর্টেবল ফিল করছে, ইতস্তত, কেউ কিছু কাউকে বলছে না, আনইজি ফিল করছে, মানে কেউ কিন্তু কাউকে কিছু বলছে না। কি হলো, আমরা কিন্তু সেই মাছ টাছ নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে আসি, হেঁটে এসে যেখানে আমরা ক্রিয়াটি করবো ওখানে রেখে দিই। আর আমার যারা লোকজন সবাই একটা কীরকম একটা অদ্ভুত আচরণ। তো আমরা এখন তো ওইদিকে ফোকাস করলে তো আমার ক্রিয়াটা হবে না, আমাকে তো আমার কর্মটা করতে হবে। তো যথাসাধ্য আমরা আমাদের সমস্ত কর্মটা করি। করার সময় কিছু ঘটনা ঘটে, যেটা তোমাদের ক্লিপিংসে তুমি দেখিয়ে দেবে। ঘটনাটা ঘটে ক্লিপিংসটাতে, আমি একদম অরিজিনাল ফুটেজ, কোনো এডিটেড ভিডিও নয়। যেহেতু আমাদের প্রত্যেক কর্মের একটা ভিডিও শ্যুট করা হয়, কারণ ক্লায়েন্টরা দেখতে চায় অনেক সময় যে আমি যে কাজটা দিয়েছি সেটা কীভাবে করা হচ্ছে, অনেকে চায় আমরা সেই ভিডিওটা করে রাখি। তো সেখানে পুরো ভিডিওটা করা হচ্ছিল কি করছি আমরা। তো সেখানে একটা কিছু সামান্য কিছু ধরা পড়ে। তখন আমি সবাইকে একটু জিজ্ঞেস করি যে তোমাদের কি হচ্ছে। আমি জানতে চাইতেই পারি যখন আমি ওখানে ওদের রয়েছি, আমি কর্মটা করছি, আমার যারা সহযোগী রয়েছে, যে তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে। তখন সবাই বলছে কেউ আমাদের গায়ে সুরসুরি দিচ্ছে। সুরসুরি দিচ্ছে। আচ্ছা। কেউ বলছে আমার পায়ে সুরসুরি দিচ্ছে, কেউ বলছে তার পিঠে সুরসুরি দিচ্ছে, কেউ বলছে আমার পিঠের ওপরে কে লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছে। তো আমি আমার গুরুদেবকে ব্যাপারটা জানাই। গুরুদেব বলে এগুলোকে ইগনোর করো, ওদের মনের ভুল। কিন্তু মনের ভুল কিন্তু ছিল না। গুরুদেব ওখানে ব্যাপারটাকে যাতে ওরা ভয়ে না ঘাবড়ে না যায় তার জন্য ওটাকে ধামাচাপা দেওয়ার বিষয়। গুরুদেব কি ওখানেই ছিলেন? আমাদের সাথেই ছিলেন। উনি তো আমাকে ওই বলছেন, আমার লার্নিং প্রসেস চলছিল তখন, তোমাকে সব কিছু শিখতে হবে। তুমি সব কিছু শিখতে শিখতে একটা সময় তুমি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে তুমি কি করবে। তো ওই সময় আমি গুরুদেবকে বলি যে এরকম সবাই একটা আনইজি ফিল করছে, তাদের সুরসুরি লাগছে, তাদের পিঠে কে বেয়ে বেয়ে উঠছে, মানে বাচ্চাদের মতন কেউ যেরকম বেয়ে বেয়ে ওঠে বা সুরসুরি দেয় পায়ে। তো কোথাও না কোথাও আমি বিষয়টা অনুভব করতে পারি, কিন্তু ওরা যাতে ভয় না পায় আমি ওদেরকে কিছু বলি না। তো সম্পূর্ণ ক্রিয়াটা আমরা ওখানে সম্পূর্ণ করি, করে ওখান থেকে বেরিয়ে আসি। পরের দিন যে ক্লায়েন্টটার কাজ ছিল ওর ওখান থেকে ফোন আসে, বলে আমি যে কাজের জন্য গেছিলাম আমার কাজটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওকে। আর ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করছে না, ও ফোন করে ক্ষমা চেয়ে নিয়েছে। তো আমি এটা এখানে আসছি না যে ওর সাথে কি হয়েছিল, বিষয়টা থেকে আমরা যেহেতু আমার বিষয়টা ওটা নয়, তো ওর কর্মটা হয়ে গেছে। এবার তো যথারীতি আমি আমার বাড়িতে চলে আসি। এইখান থেকে সমস্যা শুরু, এই হচ্ছে ক্লাইম্যাক্স। যা ঘটনা কিন্তু ঘটে গেছে, আমি আমার বাড়িতে চলে আসি। আসার পরে রাতে যখন ঘুমোতে যাই, আমি আমার সিলিংয়ে দেখি কে যেন একটা ছায়ার মতো হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। সিলিংয়ে হামাগুড়ি দিচ্ছে, যদি কেউ উল্টে উল্টে হামাগুড়ি দেয় ওরকম হামাগুড়ি দিচ্ছে। হঠাৎ করে জানলার মধ্যে ঠকঠক আওয়াজ, নক নক আওয়াজ। বা ধরো তুমি দরজা বন্ধ করে ঘুমোচ্ছ, দরজা ভেতর থেকে লক করা, তুমি ঘুমিয়ে আছো। যদি কোনো কাঁচা ঘুম থাকে, যদি কেউ ঘরে ঢুকে পড়ে তুমি তো বুঝতে পারো দরজা কেউ খুলে ঢুকেছে। তুমি দেখছো কেউ ঢুকেছে, ঘুম ভেঙে দেখছো কেউ নেই, কিন্তু দরজায় ছিটকানি দেওয়া, তাহলে কে ঢুকলো ঘরে? মানে যখন আমাদের কাঁচা ঘুম থাকে, হয়তো মা বা বাবা কেউ একজন ঢুকলো ঘরে দরজা ঠেলে, তো আমাদের একটা ঘুমটা ভেঙে যায়। তো মনে হলো কেউ দরজা ঠেলে ঢুকলো, আমার ঘুমটা যখন ভাঙলো দেখছি কেউ নেই। কি করে ঢুকবে ঘরে? ঘরটা ভেতর দিয়ে লক করা আমার ঘর। তো এরকম একটা অনুভূতি হতে শুরু করে। তো যেহেতু আমি তন্ত্র সাধনার মধ্যে রয়েছি, আমার বাড়িতে রয়েছে দক্ষিণাকালী আর আমার আদ্যাশক্তি মহামায়ের মন্দির রয়েছে, আমি নিত্য পুজো অর্চনা কালী সাধনার মধ্যেই থাকি। তো এই জিনিসগুলোকে নিয়ে যদি আমি বেশি চিন্তা করি তাহলে আমি অ্যাটাক হয়ে যাব, বলে আমি ওগুলো নিয়ে না ভেবে আমি আমার কর্মে এগিয়ে যাই। আমার সাধনা যা প্রসেস আমি করতে থাকি। আমার দিদি তার বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে আসে। আচ্ছা, ঠিক আছে, তার বাচ্চার বয়স 2 বছর। আসলো বাড়িতে, আসার পরে বাচ্চাটা নর্মাল কথাবার্তা বলে, যেমন একটা 2 বছরের বাচ্চা আদো আদো কথা বলতে শেখে, সব কিছু ঠিক আছে। তো দিদি কাজে বেরিয়ে যায়, বাচ্চাটা থাকে। বাচ্চাটা যেন হঠাৎ করে রাতের বেলা ঘুমানোর সময় তার ঘুম হয় না, সে কারোর সাথে খেলছে। তুই কার সাথে খেলছিস? সেখানে তো কেউ নেই। মানে একটা বাচ্চা যদি একটা বাচ্চার সাথে খেলে, ইন্টারাক্ট করে, সেরকম একটা অনুভূতি আমরা বুঝতে পারি। একটা 2 বছরের বাচ্চা রাত্রেবেলায় ঘুমোচ্ছে না, রাত 1, 1:30, 2, 3 ঘুমোচ্ছে না, সে খেলে বেড়াচ্ছে। মানে সে খেলছে এমন উপলব্ধি নিয়ে যে তার সাথে কোনো বাচ্চা একটা খেলছে, ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি চলছে একটা। ও যদি একটা বেলুন ছুঁড়ে দেয়, ওর দিকে একটা বেলুন আসছে, বা ও যদি একটা বল ছুঁড়ে দেয়, একটা বল আসছে। তো জিনিসটা আমরা কিন্তু এভাবে দেখতে থাকি যে খুব একটা স্বাভাবিক তো লাগছে না,
কিন্তু ওই যে একটা জায়গায় আমি আটকাচ্ছি, যেহেতু আমি তন্ত্র সাধনা করি, কালীর সাধনা করি, আমাদের কিছু খারাপ হতে পারে না, এটা আমার ইষ্টের উপরে বিশ্বাস হবে না। কারণ আমরা লোকের বাড়িতে গিয়ে এই ধরনের জিনিসগুলোকে, যারা অ্যাটাক থাকে, আক্রান্ত থাকে, তাদেরকে এর থেকে মুক্ত করি। তো ঠিক আছে, চলছে যেমন চলছে। যে বাচ্চাটা কথা বলতো, তার ধীরে ধীরে কিন্তু কথাটা বন্ধ হতে শুরু করে। কথা বন্ধ হতে শুরু করে? 2 বছরের বাচ্চা যে কথা বলতে পারে, 2 বছরের বাচ্চা তো রীতিমতো কথা বলতে পারে, বাবা মা বা যাই হোক, সে বোঝাতে পারে অনেক কিছু। তার আস্তে আস্তে কিন্তু কথাটাও বন্ধ হতে শুরু হয়। মানে সে কি বাকশক্তি হারিয়ে ফেলছিল? আস্তে আস্তে তার কথা বলে না। এইখান থেকে আমাদের একটু ডাউটটা শুরু হয়। যখন কেউ কিছু দেখতে পায়, তখন কিন্তু তার মুখে সে যাতে সমাজকে না বলতে পারে বা তার আশেপাশের লোককে না বলতে পারে, তার জন্য কিন্তু তার সেই শক্তিটাকে কেড়ে নেওয়া হয়। এই জন্য হয়তো তুমি শুনেছো, বা কেউ কিছু জিনিস দেখলে সে অজ্ঞান হয়ে যায় বা ভুলে যায়, এগুলো কি তুমি শুনেছো? সে গেল একটা জায়গায়, হঠাৎ করে সেখান থেকে অজ্ঞান হয়ে ফিরলো, সে কি ঘটেছে বলতে পারলো না। তো বাচ্চাটা আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু সে খেলে বেড়াচ্ছে, আবার হঠাৎ করে কোনার মধ্যে কাকে দেখে একটা ভয় পাচ্ছে, যেখানে কিছু ভয় পাওয়ারই নেই, ভয় পেয়ে চিৎকার করে উঠছে যেন তাকে কেউ ভয় দেখাচ্ছে। তো এই ঘটনাগুলো ঘটতে থাকে। তখন আমি আমার গুরুদেবকে জিজ্ঞেস করি যে ঘরের মধ্যে এরকম একটা কিছু ঘটছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত? যেটা আমি জানতে পারি তোমার গা কাটা দিয়ে উঠবে, কি ছিল? যার কোনো সলিউশন নেই। সেই সময় আমার গুরুদেব বলে যে সব কিছু শিক্ষা যদি আমি তোকে জানিয়ে দিই, তাহলে তুই শিখতে পারবি না। এই শিক্ষার মধ্যে থেকেই তোর শেখা হবে। যেমন একজনকে জলে ডুবিয়ে দেওয়া হয়, যে তুমি জলে ডুবতে শেখো, তাহলে তুমি সাঁতারটা শিখে যাবে তাড়াতাড়ি। যে গল্পটা আমি করেছিলাম, যে আমরা বাচ্চার সমাধির সামনে দিয়ে কাঁচা ইলিশ মাছ নিয়ে, সেটা ছিল কোনো বাচ্চাদের প্রেতাত্মাকে জাগিয়ে কাজ। আচ্ছা। যে কাঁচা ইলিশ মাছের উগ্র গন্ধ, কাঁচা মাংসের গন্ধ, কারণ প্রেতাত্মারা কোনোদিনও উদরাবৃত্তি ঘটে না, মানে গলা দিয়ে তাদের কোনো জিনিস নামে না, তারা আস্বাদন নিতে পারে, মানে গন্ধ ঘ্রাণ, তাতে তাদের একটা তৃপ্তি হয়। বা আমি তো শ্মশানতন্ত্র করি, কোনো অ্যানিমেল যেরকম কুকুর, শিয়াল, এদের মধ্যে প্রবেশ করে তারা তার আস্বাদন নেয়, মুখ দিয়ে হয়তো খায়, কিন্তু এখান থেকে তাদের নামে না, উদরাবৃত্তি হয় না। এটা প্রকৃতস্থ নিয়ম, কোনো প্রেতাত্মার হয় না। এই কারণেই কি বিভিন্ন প্রেত মুক্তির ক্রিয়া যখন করা হয় তখন কাঁচা মাছ মাংস দেওয়া হয়? আচ্ছা, তারপর কি হলো? তো সেখান থেকে বাচ্চাদের শক্তিকে জাগানোর কাজ ছিল, প্রেতাত্মাকে। কাজটা হয়তো আমার হয়ে গেল ক্লায়েন্টের, কিন্তু এখানেই হচ্ছে সমস্যা। আজকের দিনে অনেকেই শুনবে কাচ্চা কালুয়া বলে, তাদেরকে আনা যত সহজ, ফেরত পাঠানো যায় না। কোনো দেবী শক্তি, কোনো পুজো অর্চনা দিয়ে তাদের কিন্তু ফেরত পাঠানো যাবে না। আচ্ছা। কারণ তারা বাচ্চা, তারা সব জায়গায় স্থান পেয়েছে। নালে যেখানে আমার ঘরে দক্ষিণাকালীর পুজো হচ্ছে, আমার আদ্যাশক্তি মহামায়ার মন্দির রয়েছে, সেখানে কি করে আমার দিদির ছেলে গিয়ে বারবার তার সাথে খেলা করছে, তাকে দেখে ভয় পাচ্ছে, তার সাথে ইন্টারাক্ট করছে? সম্ভব নয় তো। কোনো যদি দুষ্টু আত্মা হতো, দুরাত্মা হতো, সে কি প্রবেশ করতে পারবে যেখানে নিত্য পুজো অর্চনা, যাগযজ্ঞ, হোমাদি, তন্ত্রক্রিয়া চলছে? একমাত্র বাচ্চার আত্মারাই কিন্তু স্থান পেয়েছে, তাদের প্রবেশ অবাধ প্রবেশ। কোনো দেবী শক্তি দ্বারা তাদেরকে কিছু করা যাবে না। তো এখন বাঁচার রাস্তা কি? তো গুরুদেবকে জিজ্ঞেস করলাম। বলল, কর্ম। তুমি যে কর্ম করেছো, তুমি তো আমার কাছে নিয়ে এসছিলে কর্মটা, তার কাজ চাই, সেই ক্লায়েন্টের কাজ চাই তাড়াতাড়ি। তা আমি তো তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, তুমি তোমার কর্ম ফলে তুমি জড়িয়েছো আজকে ওর সাথে। দেখবে আকস্মিক কোনো না কোনোভাবে তুমি রাস্তা খুঁজে বার করে নেবে। তুমি তো তন্ত্র সাধনা করছো, নিত্য মায়ের সাধনা উপাসনা করছো, তাহলে এখন এই প্রসেস চলতে থাকবে। হ্যাঁ, আস্তে আস্তে যেটা হয় সেটা হচ্ছে, আমি যখন বাড়িতে থাকতাম, ও কিন্তু নিজেকে আমাদের অংশ ভাবতে শুরু করে। ও কিন্তু কোনো ক্ষতি করছিল না। আমি যদি বলি আজকে কোনো ক্ষতি করছে, তা না। ও কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে বাচ্চাটার সাথে, আমার দিদির ছেলের সঙ্গে। কিন্তু যখন আমি বাড়িতে না থাকি, আমার যারা কর্মচারী রয়েছে তাদেরকে ডিস্টার্ব করে। আচ্ছা। যেমন ওরা আমার বেডরুমে ঢুকতে পারবে না। বেডরুমে ঢুকলে ওরা ভয় পাচ্ছে, রাতের বেলা ওদের হঠাৎ করে রাত 2-3টের সময় ঘাম দিতে শুরু করছে, যেখানে ফুল এসি চলছে, ফ্যান চলছে। ওরা রাত্র 2-3টের সময় আমার বেডরুম থেকে, আমার বেডরুমে শুতে দেবে না। একটা বাচ্চার ঠিক যেটা নীতি থাকে, মা ছাড়া কেউ থাকবে না।
আমাকে কিন্তু ওরা কিন্তু সেভাবে ডিস্টার্ব করছে না, কিন্তু ওদেরকেও সহ্য করতে পারছে না। আমার বেডরুমে শুতে পারবে না, আমার ব্যালকনিতে ওরা যেতে পারবে না, গেলেই ওদেরকে ভয় দেখানো। অদ্ভুতভাবে ওরা ভয় পাচ্ছে, কোনো ঝোড়ো হাওয়া দিচ্ছে যেটা ওরা ভয় পাচ্ছে, পেয়ে চলে আসছে। এগুলো কিন্তু শুরু করে দেয়। একদিন আমার বাড়িতে কেউ ছিল না, সম্পূর্ণ বাড়ি ফাঁকা, আমার দিদির ছেলেও ছিল না। তো আমি কিচেনে ছিলাম। যেদিন আমি ওর একদম বাস্তব উপস্থিতি লক্ষ্য করি, আমি কিচেনে কিছু করছিলাম, খাবার বানাচ্ছিলাম, তো হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম। তা আমি ভাবলাম আমার ফোনটা হয়তো চার্জের থেকে পড়ে গেছে। মাঝে মাঝে আমরা ফোন চার্জে হ্যাঙ্গিং অবস্থায় দিলে ফোন পড়ে যায়, তো ফোনটা হয়তো চার্জের থেকে পড়ে গেছে। তো আমি সেটাকে অতটা ইগনোর করেছি। পরে আমি এসে দেখি আমার দিদির ছেলের যে খেলনাগুলো, যেগুলো গোছানো অবস্থায় ছিল, সেগুলোকেও ছুঁড়ে মেরেছে। আচ্ছা, এটাকে কি তুমি ইগনোর করতে পারবে? আমি যদিও একটা বাচ্চা হয়তো ওইভাবে খেলতে পারে, নিজের, অনেকে ভাববে খেলছে হয়তো নিজের আপন মনে, একটা গোছানো খেলনাকে কে ছুঁড়ে মারলো? যেখানে আমি ভাবলাম আমার ফোনটা চার্জের থেকে পড়ে গেছে, তার গোছানো খেলনাটাকে ছুঁড়ে মারলো। এখানে কোনো বিষয়কেই ইগনোর করা যায় না। যে যে ঘটনাগুলো পরপর পরপর ঘটছে, সেই কোনো ঘটনাকেই কিন্তু যদি আমি কানেক্ট করার চেষ্টা করি বা লিঙ্ক করি, তাহলে একটাকে ছেড়ে আর একটাকে ধরা যাবে না। প্রত্যেকটা ঘটনাই কিন্তু মানে অ্যাটেনশন নেওয়ার জন্য ঘটানো হচ্ছে। মানে ও থাকতে থাকতে, মানে হতে পারে ওটা নেগেটিভ এন্টিটি, কিন্তু ওইখানে থাকতে থাকতে বা ওই পরিবেশ, যেটা আমার একটা আধ্যাত্মিক পরিবেশ রয়েছে, এখানে পুজো অর্চনা হয়, ও কিন্তু একটা অন্যরকমভাবে পরিণত হয়েছে। চেতনা বলে না, মানুষের চেতনাকে যেরকমভাবে জাগানো যায়, এই জন্য তান্ত্রিকরা আচ্ছা আচ্ছা বাচ্চাদের আত্মা কাচ্চা কালুয়াকে দিয়ে অনেক বাজে বাজে কাজ করে। মানে তুমি একটা বাচ্চাকে যা শেখাবে সে সেটাই শিখবে। বাচ্চাটাকে খারাপ শেখালে, তুমি চুরি করতে শেখো, বাচ্চাটা চুরি, তুমি দুষ্টুমি করো। কিন্তু আমার যেখানে ঘরে আধ্যাত্মিক পরিবেশ, ও কিন্তু আস্তে আস্তে একটা অন্যরকম পরিস্থিতিতে মানে পরিবর্তিত হয়ে রয়েছে। অবশ্যই কোনো কিছু কারো ক্ষতি করে না, নিজের মতো খেলে বেড়ায়। একটা বাচ্চা যেমন সেরকম ছুঁড়ে বেড়াচ্ছে, এইভাবে চলছে। তো এইভাবে চলতে চলতে তো দিনের পর দিন সব থেকে খারাপ যেটা হয়েছে, যে আমার দিদির ছেলের সঙ্গে ওর কথাটা বলাটা কিছুতেই আর ফেরানো যাচ্ছে না। তো আমাদের তো এর থেকে একটা ব্যবস্থা নিতে হবে, এর তো কোনো উপায় নেই। তো এখানে আমি আসছি, যেটা হয়তো অনেকে করবে না, মানে করবে না অনেকে না, কেউ এটা করবে না। আমরা যেহেতু শ্মশানতন্ত্র করি, তো সেখানে আমাদের অনেকের সাথে পরিচয় হয় যারা হচ্ছে ডোম চণ্ডাল, যেখানে আমাদের শ্মশানতন্ত্র ওদের প্রয়োজন পড়ে। তো আমার এরকম একটা ভাই, যাকে আমি ভাই ডেকেছি, সে ডোম, মানে জাতিতে ডোম। ওরা হয়তো মরাঠারা পোড়ায় না, কিন্তু ওর বংশসূত্রে তোর রক্তটা তো ওটাই রয়েছে। তো ও কোনো কর্মসূত্রে আমাদের বাড়িতে আসে। তো আসার পরে ও বেশ কিছুদিন ওখানে থাকে। যেই এন্টিটিটা আমার ঘরে থেকে কোনো রকম খারাপ ফল দিচ্ছিল না, এইবার ও রুষ্ট হয়ে যায়। তোমার সেই ভাই আসার পরে। আচ্ছা, এটা কি কেউ মানবে যে একটা প্রেতাত্মা কোনো রকম খারাপ ফল দিচ্ছে না, যে ঘরে প্রবেশ করে গেছে? সাধারণত সবাই অ্যাটাক থাকে, কিন্তু আমাদের ওই আধ্যাত্মিক পরিস্থিতিতে থাকতে থাকতে ও কিন্তু কোনো খারাপ করছিল না, সব দিকেই ভালো চলছিল। কিন্তু ওই কর্মসূত্রে, এটাও কিন্তু আমার অজান্তে ঘটনা, আমি কিন্তু ওকে আমার কর্মের কারণে, কাজের জন্যই ওকে ডেকে আনি কলকাতায় বক্রেশ্বর থেকে। তো আসে, থাকা শুরু করে। সেই এন্টিটাই কিন্তু তখন দেখছি রুষ্ট হয়ে গেছে। মানে আমার সমস্ত কিছু খারাপ হতে শুরু করে, যেটাকে মানে রীতিমতো বলে না প্রেতাত্মার আক্রমণ, রীতিমতো সেটা হতে শুরু করে। মানে এইবার কোনো দেবী শক্তি, কোনো পুজো অর্চনায় কিন্তু আর কাজে দিচ্ছিল না। আচ্ছা, মানে সাংঘাতিক ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত হয়। আমার ঘরে কেউ থাকতে পারছে না, একটা কর্মচারীও। কি ঘটছিল এমন? রাতের বেলা ঘুমোতে পারে না, উঠে পালিয়ে যায়। ডাইনিং থেকে রান্নাঘরে যাচ্ছে, হঠাৎ করে বলল আমাদের পায়ে যেন কে বাড়ি মারলো, পড়ে গেল। কে থাকবে বাড়িতে? হঠাৎ করে একটা সুস্থ লোক ডাইনিং থেকে রান্নাঘরে যেতে গিয়ে পড়ে গেল। কোনো সেখানে জল পড়ে নেই, কিছু নেই, মানে তাকে কোনোভাবে একটা পায়ে বাধা সৃষ্টি করা হয়েছে, সে পড়ে গেল। মানে বিভিন্নভাবে চোট পাচ্ছে, হাত পা কেটে যাচ্ছে, বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে। তো ওরা কেউ থাকতে চাইছে না, যে আমি থাকবো না। তো আমি তো ব্যাপারটা বুঝে উঠতে পারিনি যে কোন কারণে হঠাৎ করে আমার এই ভালো পরিস্থিতি, সুন্দর পরিস্থিতি যা চলছিল, আমি গুরুদেবের কথা মেনেই আমি চলছিলাম, যে আমার কর্মর জন্য হয়তো আজকে কোনো না কোনোভাবে একটা বাচ্চার আত্মা আমার ঘরে প্রবেশ করেছে। সবাই সঙ্গে সঙ্গে ঠিক আমি এই সাধনার পথে খুঁজে পাবো ওকে মুক্তি দেওয়ার পথ। কিন্তু কেন হঠাৎ করে এই পরিস্থিতি ঘটল?
সমস্ত কিছু খারাপ হয়ে যায় হঠাৎ করে। মানে আমার যারা আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমাকে যারা সহযোগী, ওরা ফোন করে আমাকে বলছে কাচের যে আমাদের শোকেস থাকে, কাচের শোকেস থেকে হঠাৎ করে জিনিসগুলো বাইরে পড়ে যাচ্ছে। এটা কিভাবে হতে পারে? যে ম্যাডাম কিছু তো একটা ঘটছে, আমরা তো কিছু বুঝতে পারছি না, আপনি তো এখানে নেই, আমি তো বাইরে বাইরে চেম্বারে যাই, তাহলে এখন কি করা যায়, এর থেকে কীভাবে কী করা যাবে? তখন আমি বসলাম, আমার যে আদ্যাশক্তি মহামায়ার মন্দির আছে ওখানে আর তো কোনো রাস্তা নেই, এখন তোমার রাস্তা তোমার ইষ্ট, তোমার ঈশ্বর, যে কিভাবে এর থেকে মুক্ত হওয়া যায়। তো কে যেন আমাকে বলল যে ডোমকে, মানে আমার যে ভাই যাকে আমি ডেকেছি তাকে সরিয়ে দিতে ভাই বাড়ির থেকে। সাধারণত তো কেউ কোনো ডোমের কোনো মানে পরিবার বলো কোনো কাউকেই তো ঘরে স্থান দেবে না। আমরা আমাদের কর্মের জন্য সবাই আমাদের সহযোগিতা করে বলে আমার কাছে অবাধ ধার, সবাই আসতে পারে, সবাই আসে থাকে আমার ওখানে, সব কিছু ঠিক আছে, যে ওকে সরিয়ে দাও, ওর জন্য নেগেটিভ হচ্ছে, যে ওকে সরালে হয়তো তোমার কিছু ভালো হতে পারে। সেই ভাই তখনও ছিল? কাজের জন্য আসা তো সে তো থাকবেই, কিন্তু একটা কানেকশন বুঝতে হবে। আমি কিন্তু বুঝতে পারছি না আমার নেগেটিভ হচ্ছে, ও করছে নেগেটিভটা, সেই এন্টিটিটা যে বাচ্চার আত্মা আমার ঘরে প্রবেশ করেছে। আমাকে মন বলছে ওকে সরিয়ে দাও, ও সরালে সব কিছু পজিটিভ হবে। তো যাই হোক, আমি ভাইয়ের সাথে কথা বলি যে এখানে যখন কর্মচারীদের মধ্যে এত অশান্তি, মানে নিজেরা ঝামেলা করছে, কেউ থাকতে চাইছে না, চলে, মানে যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমি ওকে বলি ঠিক আছে, তোমার সাথে তোমার একটা সম্পর্ক অন্য জায়গায়, তো ওইখানে তুমি চলে যাও, তাহলে এখন আর দরকার নেই। তো চলে যাওয়ার পরে পরিস্থিতিটা অনেকটা শান্ত হয়ে যায়, কিন্তু আমি আর সেই সত্তাটার অনুভব আর করি না। আমার ভাই কিন্তু চলে গেছে, তো যেই সত্তাটা আমার ঘরে ঘুরে বেড়াতো, যেই অনুভব, সেটা কিন্তু আমরা পাই না। মানে তোমার ভাই চলে যাওয়ার সাথে সাথে তার প্রেজেন্স ফিল করাও তোমরা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এবার আমি একটা বিষয়ে আসবো। সব কিছু কিন্তু কাকতলীয়ভাবে ঘটেছে। আমি কিন্তু কোনো রকম যাগযজ্ঞ তান্ত্রিক উপায়ে কিন্তু প্রেতাত্মা বলো, বাচ্চার প্রেতাত্মা বলো, মানে আমি প্রথমেই বলেছি তন্ত্র সাধনা ভগবান শিব এবং পার্বতী দ্বারা রচনা করা এমন একটি জিনিস যেটি সবার কল্যাণের জন্য। তার মধ্যে প্রেতও পড়ে, কারণ প্রকৃতির মধ্যেই কিন্তু প্রেত শক্তিও থাকে, তাদেরও কিন্তু মুক্তির পথ দেখানো যায়। তো আমি কিন্তু কোনো কিছু ওখানে প্রয়োগ করিনি, যেহেতু গুরুদেব বলেছিল দরকার নেই, একটা বাচ্চার আত্মা ঘুরে বেড়াচ্ছে অবাধ ধার, তা আমি কিন্তু করিনি। কিন্তু অটোমেটিক সেই সত্তাটাকে আমি আর বুঝতে পারি না। আচ্ছা, তখন আমি একটু এগুলো নিয়ে রিসার্চ করি, গবেষণা মানে পড়াশোনা করি। সেখানে আমি জানতে পারি একমাত্র ওরা ভয় পায় ডোম আর চণ্ডালদের, যেহেতু ওদের সমাধিস্থ করে ডোম আর চণ্ডাল। তার বংশগত বা তার রক্তের যদি কোনো সম্পর্কের কেউ তাদের টাচে আসে, তারা কিন্তু ওখানে থাকবে না। তাহলে রুষ্ট কে হয়েছিল? প্রথমে যখন সে আমার ঘরে আসে তখন কিন্তু সে ভয় দেখায় বা বোঝানোর চেষ্টা করে, তারপরে কিন্তু স্বাভাবিক আমাদের মতন হয়ে গেছিল, একটা বাচ্চাদের যেমন অনুভব সেটা করায়। তারপরে কিন্তু আবার আমার ওই ভাই আসার পরে ও কিন্তু রুষ্ট হয়ে যায়। এক্ষেত্রে তাহলে তোমার ভাই চলে যাওয়ার পর মানে ও যাওয়ার আগে ওই ধাক্কাটা দিয়ে গেছিল। ভাই থাকতে থাকতেই কিন্তু বিদায় নিয়েছে, কিন্তু ও তো একটা স্বাভাবিকভাবে চলাফেরা করছিল, যেখানে হয়তো ওই সত্তা, ওই এন্টিটি, আমার ওই ডোম, যে ভাই যার রক্তের ডোম রয়েছে, বলতেও আমার খারাপ লাগে, যেহেতু আমি এসব কর্মের মধ্যে রয়েছি না, আমার কাছে কোনো জাতি রূপেণু সংস্থিতা, তো মানে আমি শ্রী চণ্ডী করি, জাতি বলে কিছু নেই, সব কিছুতে ঈশ্বর বাস করে। কিন্তু ওই বলে না যেখানে যার ওষুধ, জন্মসূত্রে এক ধরনের জাত হয়, কর্মসূত্রেও মানুষের একটা আঁকা, তো সেই কর্মসূত্রে হয়তো সেই ডোমের যে হ্যাঁ জন্মসূত্রে ডোম ছিল, তো ও কিন্তু ওকে ভয় পেয়ে, যেহেতু বাচ্চা, তো ওখানে কিন্তু ওর ওই উপস্থিতিকে ভয় পেয়ে ও বিদায় নেওয়ার আগে ওই সাংঘাতিক তুফান আমার ঘরে করে দিয়ে গিয়েছিলো। তখন আমি 10-12 দিন কলকাতায় ছিলাম না, ত্রিপুরায় ছিলাম। মানে আমার যারা কর্মচারীরা রয়েছে ওরা কিছু ফেস করেছে বলে লাভ নেই। মন্দির থেকে, যেখানে জীবনে কিছু হয় না, মন্দির থেকে মন্দির পরিষ্কার করতে গিয়ে পড়ে গিয়ে রক্তাক্ত, মন্দির রক্তাক্ত, আমার নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রক্তাক্ত হয়ে গেছে, তার ঠোঁটে লেগেছে, হাতে লেগেছে, মাথায় লেগেছে। মন্দিরে আজ পর্যন্ত এরকম চোট কেউ পেতে পারে না, কারণ ওর তো মন্দিরেও যাতায়াত ছিল আমার সঙ্গে সঙ্গে। মানে এমন একটা জিনিস হয়েছিল না, অন্যের জন্য এটা নেগেটিভ, কিন্তু ওইখানে পরিবেশে থাকতে থাকতে ওর মন্দিরেও যাতায়াত ছিল, মানে আমাদের সঙ্গে সঙ্গে ও মন্দিরেও যেত, বাড়িতেও আসতো, মানে রীতিমতো সব কিছু ছিল চলাচল। তো ওই মন্দিরেও প্রচণ্ড চোট দেয় যাওয়ার আগে। সেই সোলটা কি অ্যাটাচড হয়ে গেছিল? পুরো অ্যাটাচড হয়ে গেছিল, চেতনাকে কেউ ধ্বংস করতে পারে না।
এনার্জি ট্রান্সফর্ম করা যায়। অনেক বড় সাধনার প্রয়োজন আছে, যেটা হয়তো হয়তো কিছু আমি শিখেছি, যে একটা এনার্জিকে মানে বলে না যে আমাদের দেহটা হচ্ছে আত্মার দরজা, এখান থেকে বেরিয়ে গিয়ে আত্মা আবার অন্য দেহ ধারণ করতে পারে। তো সেইটা আমি হয়তো কিছুটা শিখেছি যে তার মুক্তি লাভের রাস্তা, কিন্তু আমি তো সেটা প্রয়োগ করিনি। ও চলছিল, রীতিমতো চলছিল, তো যাওয়ার আগে একটা সাংঘাতিক ধাক্কা দিয়ে যায়। ঘরের জিনিসপত্র ভাঙচুর করা, নিজে নিজে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কাচের জিনিস ভেঙে যাওয়া, ঘড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাটারি পাল্টে পাল্টে, কতবার একটা ঘড়ির ব্যাটারি পাল্টাতে হয়। একদমই তাই। তো এইভাবে ও বিদায় নেয়, কিন্তু স্বাভাবিক পর্যায়ে তো কেউ ডোমকে অ্যালাউ করবে না। যদি কারো বাড়িতে এরকম আক্রমণ হয়ে থাকে, সে তো ডোমকে অ্যালাউ করবে না। আর আধ্যাত্মিক পরিবেশ না হলে ওরা প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে ওঠে, প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সেখানেই কিন্তু সবাই অ্যাটাক্ট হয়, প্রেতাত্মা দ্বারা অ্যাটাক্ট হয়। আর ওই যে বললাম বাচ্চার আত্মা, তাকে কোনো রকম যাগ যজ্ঞ পুজো কোনো কিছু দ্বারাই তাকে কন্ট্রোল করা যাবে না। তো এই ঘটনা চলাকালীন তুমি একটা স্পেসিফিক নাম উল্লেখ করেছিলে, যার নাম কাচ্চা কালুয়া। এই কাচ্চা কালুয়া ব্যাপারটা কি? কাচ্চা মানে ডেভেলপ না, যেটা ম্যাচিওর করেনি, কাচ্চা। ওকে, কাচ্চা বলে এটাকে। আর কালুয়া মানে আমরা এটাকে বলি, অনেক সময় অনেকে হয় না খুব দুষ্টু চঞ্চল নাটখাট, তখন ওটাকে হিন্দিতে নাম দেওয়া হয় কালুয়া। আচ্ছা। তো আনডেভেলপ কোনো নাটখাট যদি কিছু হয়, দ্যাট মিন্স সোল অফ চাইল্ড, বাচ্চাদের আত্মা। তো সেটা প্রেতে কখন পরিণত হয়? যখন সেটাকে, আমাদের তো প্রত্যেকটা হিন্দু ধর্ম বলো বা যে কোনো ধর্ম, হিন্দু ধর্ম কেন, যে কোনো ধর্মেই যখন বা কেউ মারা যায়, তাদের তো একটা প্রপার প্রসেস থাকে না তাকে দাহ করার বা তাকে সমাধিস্থ করার। যখন সেটা সঠিকভাবে করা হয় না, আচ্ছা, মানে এমনিতে তো গরুড় পুরাণ অনুযায়ী তো এটা তো জানা কথা যে আত্মার তার দেহ থেকে যে আসক্তি ভাব ছাড়তে একটু সময় লাগে, সময় তো লাগে। তো এই প্রসেসগুলো কেন করা হয়? যাতে আত্মা আস্তে আস্তে নিজের রাস্তায় চলে যায়, তার দেহ থেকে, তার আসক্তি বন্ধন থেকে বা তার যে পারিবারিক বন্ধন, তার তো এই পৃথিবীতে আর জায়গা নেই আমাদের এই লোকে। তাই জন্য এই প্রসেসগুলো করা হয়। যখন সেগুলো সঠিকভাবে করা হয় না, কোনো বাচ্চা মারা যাওয়ার পরে, যেহেতু বাচ্চাদেরকে 10 বছরের নিচে আর বাচ্চারা থাকে, তাদেরকে দাহ করা হয় না, সমাধিস্থ করা হয়। তো প্রপার প্রসেস অনেকেই করে না, কারণ শোক থাকে, আঘাত থাকে, সবাই তো মানে এটা তো একটা আনন্যাচারাল ডেথ না, বা কেউ তো এক্সপেক্ট করে না একটা মানে যেই হোক চলে যাবে এই বয়সে। তখন হয়তো প্রপার এই প্রসেসটা কে করবে? বাবা মা কি করতে পারে? নিজের সন্তানের কাজ করতে তো পারে না। তো ম্যাক্সিমাম সে সমস্ত ক্ষেত্রেই কিন্তু তাদের যে ইম্যাচিওর যে ব্রেনটা, সেটাকে বিভিন্ন তান্ত্রিকরা কাজে লাগায় তাদের নিজস্ব ক্রিয়াকর্ম করার জন্য। ওটাকে বলা হয় কাচ্চা কালুয়া। আরও বিভিন্ন ব্যাপার আছে, আমি তুলে ধরবো। তুমি এই কথাটা বললে যে যখন কোনো বাচ্চার দাহ ক্রিয়া বা তার অন্তিম ক্রিয়া যেটা হয়, সেটা যদি সঠিক উপায়ে না করা হয়, সেক্ষেত্রে সেই বাচ্চার প্রেতাত্মা কাচ্চা কালুয়াতে পরিণত হয়। ওকে, তো হিন্দু ধর্ম অনুযায়ী 12 বছরের নিচে যদি কোনো বাচ্চা মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে তার দাহক্রিয়া হয় না, তাকে সমাধি দেওয়া হয় বা তাকে কবর দেওয়া হয়। এর সাথে কি কাচ্চা কালুয়ার কোনো সম্পর্ক আছে কি? এটাই আমি আসলাম, যে প্রপার প্রসেসে যদি না করা হয় সঠিক নিয়ম মেনে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা করা হয় না। আমি আমার এই পুরো ঘটনার প্রথমেই কি তোমাকে বলেছিলাম, বাচ্চাদের সমাধির মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম একদম, কাঁচা ইলিশ মাছ নিয়ে। ঘটনার সঙ্গে এটার একটা সংযোগস্থল আছে। তো তো সে জায়গায় দাঁড়িয়ে যখন তাকে সঠিক নিয়মে সমাধিস্থ না করা হয়, তখনই কিন্তু তার প্রেতাত্মা মুক্তি লাভ করে না। কারণ এক হচ্ছে জীবাত্মা, এক হচ্ছে সূক্ষ্মাত্মা, এক হচ্ছে প্রেতাত্মা। তো ওই প্রেতাত্মাতে সে প্রেত জনিতে চলে যায়, আর এই ভূলোকে জন্ম মৃত্যুর বেড়া জালে ঘুরে বেড়ায়। না তার এখানে স্থান আছে, না সে সেই লোকে গিয়ে যেখান থেকে পুনরায় সে আবার হয়তো প্রসেস করে, যেটা আমাদের প্রসেস আছে হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী, যে আবার পুনরায় সে বিভিন্ন জনিতে জন্ম নেবে তার কর্ম অনুযায়ী। তো না সে সেখানে যেতে পারে, না আমাদের লোকে তার স্থান আছে, যেহেতু তার দেহ নেই। এই মাঝামাঝি জায়গাতে সে প্রেতে পরিণত হয়। আর সেই বাচ্চাদের আত্মাই হচ্ছে কাচ্চা কালুয়া। কাচ্চা মানে আনডেভেলপড ইম্যাচিওর ব্রেন, কাঁচা। আর একটা বাচ্চাকে যেমন যা শেখানো হয় সে তাই শেখে, তোতা পাখির মতন সে সেই কথা বলে, সে তাই শেখে। ভালো মন্দ তার তো কোনো নলেজ থাকে না। আমাদের নিজেদের জীবনই একটা তন্ত্র, জানো তো। আমাদের মানে পুরো জীবনটাকে যদি আমরা ভালো করে বুঝে যাই না, তন্ত্রশাস্ত্রকে, আমাদের জগৎটাকে আমরা বুঝে যাব। যে নিজেকে চেনো, একটা কথাই আছে না, নিজেকে চেনো।
নিজেকে চিনলে তুমি বুঝে যাবে অলৌকিক জগৎকে, সম্পূর্ণ নিজেকে চেনার বিষয়। তো একটা বাচ্চাকে যেমন তার বাবা মা বা গার্জিয়ানরা সব কিছু শেখায়, ভালো মন্দ যেটাই, বাট অনেকে ছোটো থেকে যারা যেরকম কাজকর্ম করে যে তুমি ছোটো থেকেই মাফিয়া হবে, ডন হবে, চুরি করবে, তাই না, সেটাই হবে। তো ওই হচ্ছে কাচ্চা কালুয়া। তান্ত্রিকরা তাদের নিজেদের শক্তি অনুযায়ী বিভিন্ন কর্মের উদ্দেশ্যে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে। যেহেতু ওদের ব্রেনটা ম্যাচিওর না, ওদেরকে যা করানো হয় তাদের মন্ত্রশক্তি তন্ত্রশক্তি দ্বারা তারা সেটাই করে। তারা কিছু বোঝে না, ভালো মন্দ কিছু বোঝে না। এই হচ্ছে কাচ্চা কালুয়া, এই হচ্ছে সম্পর্ক। যেহেতু ওই 10 বছরের নিচে সমাধিস্থ হলো, সঠিক নিয়মে হলো না, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ওই আত্মা প্রেত জনিত চলে যায় এবং সেখান থেকে তান্ত্রিকরা তাদেরকে কাচ্চা কালুয়া তৈরি করে বিভিন্ন কর্মে কাজে লাগায়। আচ্ছা, মানে তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে কোনো বাচ্চার প্রেতাত্মাকে কাচ্চা কালুয়াতে পরিণত করা যায়? এটা তো তান্ত্রিকের শক্তির ওপরে না। এই যে আমি বলেছিলাম প্রথমে, যখন দেখো তন্ত্র সাধনা তো মেন হচ্ছে কিন্তু নিজেকে উদ্ধার করো, তার সাথে তোমার যা রপ্ত জ্ঞান বা বিদ্যার দ্বারা মানুষের কিছু ভালো কাজে, যেটা প্রকৃতির হিতার্থে। প্রকৃতির মধ্যে যত জীব রয়েছে আমাদের দেখা যাচ্ছে বলে, আমরা ছাড়াও কিন্তু ইনভিজিবল ওয়ার্ল্ড রয়েছে। আমার সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড সম্বন্ধে জানার যে আগ্রহটা এখানেই আসছে, যে আরও যে জীবরা রয়েছে তাদেরও কিন্তু মুক্তির পথ দেখানো, যারা আটকে রয়েছে। তো শেখার সময় সব শিখতে হবে, তন্ত্র সাধনা ভালো মন্দ সব, তার কোনো বাজ বিচার নেই। লাস্টে একজন তান্ত্রিক স্থির করে সে কী শিখবে। তো কিছু কিছু তান্ত্রিক আছে তার বাজের রাস্তাটাকে বেছে নেয়, বা কিছু কর্মের জন্য ওই কাজটাই প্রয়োজন, যেখানে বাচ্চারা কিছু বোঝে না, তারা নিষ্পাপ, তাদের যা বলবো তাই করবো, কোনো ডিমান্ড নেই। নাম্বার 1 একটা কথা কি তুমি শুনেছো তন্ত্র সাধনাতে, যে কোনো ধরনের এন্টিটিকে কাজে লাগিয়ে কাজ করা হলে সে যত না দেয় তার থেকে দ্বিগুণ নিয়ে যায়। একদম। এই কথাটা কি তুমি জানো? কিন্তু বাচ্চাদের কিন্তু সেটা থাকে না, তারা কিছুই জানে না, তারা অল্পে সন্তুষ্ট। এখন ওরা জগতের কোনো কিছু শেখেই নি। তো সেক্ষেত্রে তান্ত্রিকদের সুবিধা হয় বাচ্চাদের আত্মা দিয়ে কাজ করানোতে, কারণ তাদের ডিমান্ডটা কম থাকে। যেহেতু তুমি আনডেভেলপড ইম্যাচিওর ব্রেনের কথা বললে, বা ইম্যাচিওর ডেথের পর যে আত্মা কাচ্চা কালুয়াতে পরিণত হচ্ছে, সেখান থেকে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে বারবার আসছে। সেটা হচ্ছে যে অনেক সময় মায়ের পেটের ভেতর থাকা অবস্থাতেও বাচ্চার মৃত্যু হয়, বা সেই মায়েরও মৃত্যু হয়ে যায়। পয়েন্ট। তো এই ক্ষেত্রে মায়ের তো সৎকার করা হয়, বাট তুমি আমাকে বলেওছিলে যে বাচ্চার কথা কেউ ভাবে না। তো সেই বাচ্চার প্রেতাত্মা কি কোনো মতে বা কোনোভাবে কাচ্চা কালুয়াতে পরিণত হতে পারে? একটা প্রাণ তো মায়ের পেটে রয়েছে। যদি কেউ গর্ভবতী অবস্থায় মারা যায় বা অ্যাবর্শন করিয়ে নেয়, সেটাও তো একটা প্রাণ। হার্টবিট তো রয়েছে, সায়েন্টিফিক্যালি প্রুফ। তাহলে তার ব্যাপারে কি হলো? সবাই মায়ের কথাদের সঙ্গে বাচ্চাটার কথাটা ভুলে গেল যে একটা প্রাণ সেখানে বাড়ছিল। কেউ কি আজ পর্যন্ত কেউ কি সেটা সঠিকভাবে কেউ করেছে? তাকে মুক্তির জন্য, যে ধরো কেউ মারা গেল, তার শ্রাদ্ধ শান্তি করা হলো বা যাই করা হলো, তাকে দাহ করা হচ্ছে, কিন্তু মাকে কিন্তু এখানে দাহ করা হচ্ছে। কিন্তু গর্ভবতী অবস্থায় তার পেটের বাচ্চাটার কথা কেউ ভাবছে না। যদি মারা যায় তাহলে তার কি ভয়ানক ভয়ঙ্কর কাচ্চা কালুয়াতে পরিণত হবে সে। যাকে সমাধিস্থ করা হচ্ছে তার থেকেও ভয়ানক হয় যদি গর্ভবতী অবস্থায় কোনো মা মারা যায়। তার যে ওরসজাত সন্তান যে জন্ম নিল না, তার কথা সবাই ভুলে গেল, সে ভয়ঙ্কর কাচ্চা কালুয়াতে পরিণত হয়। তার মুক্তির পথ সাংঘাতিক, মানে কোনোভাবেই করা সম্ভব নয়। মানে আছে তন্ত্রে, অবশ্যই তন্ত্রে ভগবান শিব পার্বতী দ্বারা রচনা করা তন্ত্রে সমস্ত কিছু রয়েছে, মানে সেই প্রসেস অনেক সাংঘাতিক ব্যাপার, মুক্তি করা যায়। কিন্তু সেই কথাটা কেউ ভাবে না, কেউ ভাবেই না ওই সত্তার কথা। সেখান থেকে সেই ভয়ানক যে শক্তিটা পরিণত হয়, সে কিন্তু অবাধ স্বাধীনতার শিকার হয়। প্রকৃতির দ্বারা অবাধ স্বাধীনতা সে পায়। সে যেখানে চাইবে ঘুরে বেড়াতে পারবে, যেখানে চাইবে প্রবেশ করতে পারবে। তার মন্দির, মসজিদ, গির্জা কোনো কিছুর কিন্তু বাধা নেই। সে যেখানে চাইবে সেখানে কিন্তু ঢুকতে পারবে, কারণ সে বাচ্চা, সে নিষ্পাপ, তার কোনো দোষ নেই। বা অ্যাবর্শন করানো হয়, গর্ভপাত ঘটানো হয়, সেটা নিয়ে কি কেউ ভাবে? চলছে এরকম। একটা মুভি বেরিয়েছিল এটা অনেকদিন আগে, আমার ঠিক মনে নেই, একটু তুমি দেখে নিও। ওখানে দেখিয়েছিল যে মা তার প্রথম সন্তানকে ওরকম একটা অবস্থায়, ঋতুপর্ণা ছিল যতদূর মনে হয় মুভিতে, তো ওটা করেছিল, গর্ভপাত করানো হয়েছিল কোনো কারণে। তো তারপরে যে বাচ্চাটা জন্মায়, ওই প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চাটাকে ডিস্টার্ব করতো।
আচ্ছা, মানে একটা মুভিতে মুভি দেখিনি। হ্যাঁ হ্যাঁ একটু একটু চেক করে নেবে। তো এরকম একটা ঘটনা, এগুলো কিন্তু ঘটে, এগুলো নিয়ে যারা গবেষণা করে, রিসার্চ করে, দ্যাট ইজ প্রুভড। এইভাবে কিন্তু কাচ্চা কালুয়া তৈরি হয়। একটা কথা আমাকে বলো, যখন তুমি বলছো যে প্রি ম্যাচিওর ব্রেন বা আনডেভেলপড ব্রেন, এরা তো জানে না যে আমার নিজের বাড়ি কোনটা, রাইট? বা আমার মা বাবা কোথা থেকে এসেছে। ওকে, তো বাই এনি চান্স তার মৃত্যু হলো হসপিটালে বিফোর ডেলিভারি, বা তার ভূমিষ্ঠ হওয়ার আগেই তার প্রাণ চলে গেল, কারণ আকছার এরকম ঘটনা ঘটে। ওকে, তো তুমি যেটা বললে যে তার প্রথম বাচ্চাটা মারা যাওয়ার পর সে তার দ্বিতীয় বাচ্চাটাকে ডিস্টার্ব করতো। ওকে, তো প্রথম বাচ্চাটার আত্মাটাই বা জানলো কি করে যে সেই বাড়িটা তাদের? কারণ প্রথম বাচ্চাটা যখন মানে নষ্ট হয়ে গেছিল বা অ্যাভয়েড করে দেওয়া হয়েছে, অ্যাবর্ট করিয়ে দেওয়া হয়েছিল, সে তো তার বাড়ি চিনত না। তাকে নিশ্চয়ই কোনো হসপিটাল অথবা নার্সিংহোমে গিয়েই অ্যাবর্শন করানো হয়েছিল বা তাকে হত্যা করা হয়েছে। তো পরবর্তী বাচ্চা যখন হয় তারপর তো সে নিশ্চয়ই তার নিজের বাড়িতে আসে, সেখানে সে তাকে ডিস্টার্ব করছে কি করে? না, নিজের বাড়িতে আসেনি, ওইভাবে নিজের বাড়িতে আসা যাওয়ার ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে অ্যাভয়েড তো করিয়ে দেওয়া হয় মানে, কিন্তু চেতনাকে কি করবে? চেতনা তো জুড়ে থাকে মায়ের সঙ্গে। সে একটা বাচ্চা কিন্তু কাউকে চেনে না, তাহলে বলা হয় কেন যে বাচ্চাটা গর্ভে থাকাকালীন মায়ের আওয়াজ শুনতে পারে, সে মাকে চেনে? এখানে কিন্তু মায়ের সত্তার সঙ্গে বাচ্চার সত্তা জড়িয়ে আছে। এখানে কিন্তু আর বাকি কোনো আত্মীয় স্বজনকে সে চেনে না, তো মাকে কিন্তু সে চেনে। আর যখন সে সেই প্রেত জনিতে চলে যায় তখন কিন্তু তার পরিচয়টা আরও ক্লিয়ার হয়ে যায়, সে জানে তার মাকে, বাকি কিন্তু কিছু জানে না। সেখান থেকে কিন্তু কানেক্টেড হয়। শুধু তাই না, যদি তুমি একটু রিসার্চ করো, বা আমার কাছে বিভিন্ন কেস এসছে, আমি দেখেছি অনেকে তো আজকালকার দিনে সবাই সিঙ্গেল চাইল্ড চায় বা একটা দুটো বাচ্চার পরে নিতে চায় না। যদি এরকম কেউ গর্ভবতী হয়ে গেছে, এটা কিন্তু একদম বাস্তব ঘটনা, যদি তার বাচ্চা এসে সে অ্যাবর্শন করেছে, তার আগের বাচ্চাগুলো অ্যাটাক্ট হয়, পড়ে গিয়ে ব্যথা পায় বা অসুস্থ হয়ে পড়ে। সব কিছু কিন্তু এক্সপ্লেন করা যাবে না, ব্যাখ্যা নেই কোনো, কোথাও কিন্তু স্টপ করে দিতে হবে, ফুল স্টপ। বাচ্চার সঙ্গে কিন্তু মা জড়িত, একই নারীতে কিন্তু দুজনে আবদ্ধ, ঠিক আছে? সেখানে মাকে চেনাতে লাগে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে মায়ের পেছনে থাকে, তার যে চেতনাটা মায়ের সঙ্গে থাকে, এবং যখন দেখছে যে আমি তো এখানে, আমি তো আর নর্মাল নেই, স্বাভাবিক পর্যায়ে নেই, তো আর একজন সেই মায়ের ভালোবাসাটা পাচ্ছে বা মায়ের সেই স্নেহটা পাচ্ছে যেটা থেকে আজকে আমি বঞ্চিত, তো সেখানে গিয়ে কিন্তু আক্রমণটা হয়। তাহলে তোমাকে সেই প্রেতাত্মার কান্নার কাহিনী আমাকে আর একটা এপিসোডে শোনাতে হবে। আমরা এরকম তন্ত্র সাধনার পথে গিয়ে দেখেছি অজস্র বাচ্চা মানে কান্না, প্রেতজনিতে কান্না, ওরা রীতিমতো একটা বাচ্চার মতো ভয় পায়, তুমি চিন্তা করতে পারবে না। ভয় পায় যখন বিদ্যুৎ চমকায়, ওরা ভয় পায় যখন ঝড় বৃষ্টি হয়, ওরা ভয় পায়। একটা বাচ্চা যেমন ভয় পায় না, মানে সাংঘাতিক ব্যাপার। এর ভেতরে যত তুমি গভীরে ঢুকবে, তুমি এই জগৎ থেকে নিজেকে হারিয়ে ফেলবে। একটা সম্পূর্ণ পরিপূর্ণ মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ বা যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, সে কিন্তু দেহ ছাড়ার সঙ্গে সঙ্গে সেই দেহর আসক্তি মুক্ত করে ব্রহ্মের রাস্তায় চলে যেতে পারে। কারণ আমাদের যখন আত্মা দেহ ছাড়ে, সে কিন্তু হালকা হয়ে যায়, তার চেতনা কিন্তু কিছু থাকে না, কিন্তু তার যে টান এই পৃথিবীর বুকে, তার মায়ার টান, তার দেহের প্রতি টান বা তার সম্পত্তির প্রতি টান, তাকে তখন ভারী করে টেনে নিয়ে আসে, এই প্রেতে পরিণত হয়। তো সেই যে প্রেতাত্মার কান্না, তাহলে তোমাকে নিশ্চয়ই আমাকে আগামী কোনো এপিসোডে আমাকে গল্প করতে হবে, আমি শুনবো। কিন্তু আরও একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে কাচ্চা কালুয়া বা এই যে বাচ্চাদের প্রেতাত্মা কতটা শক্তিশালী হবে, এটা কি ডিপেন্ড করছে তান্ত্রিকের শক্তির ওপর? এটা একটা কথা অবশ্যই তান্ত্রিকের শক্তির উপরে ডিপেন্ড করছে, যে ট্রেনিং করা, তাকে তো আবদ্ধ করে ট্রেনিং করবে তান্ত্রিক, যে তুমি কি করবে কি না করবে। যেমন একটা, ওই যে বললাম, নিজের জীবনের সঙ্গে পুরো ওই জগৎও মিলে আছে। একটা বাচ্চা কতটা এফিশিয়েন্ট হবে সম্পূর্ণ ডিপেন্ড করে তার গার্জিয়ানের উপরে। তাকে বিভিন্ন গান শেখাচ্ছে, বাজনা শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, ক্যারাটে শেখাচ্ছে। ঠিক একটা তান্ত্রিকের মধ্যে যদি সঠিক সে তন্ত্র সাধনায় পারদর্শী হয়, শ্মশানচারী তান্ত্রিক সে থাকে, তাহলে সেটা কাচ্চা কালুয়াকে ভয়ঙ্কর কাচ্চা কালুয়ায় পরিণত করতে পারে বাই ট্রেনিং, শিক্ষার মাধ্যমে। কারণ সে কিচ্ছু জানে না, ইম্যাচিউরড ব্রেন, আনডেভেলপড মাইন্ড, তাকে বিভিন্ন শিক্ষার মাধ্যমে তাকে কিন্তু ভয়ঙ্কর শক্তিতে পরিণত করতে পারে। কিন্তু এখানে তান্ত্রিকের একটা ব্যাপার আছে, সব কিছু করতে পারবে, তাকে মুক্ত করতে পারবে না। ওকে, আনা সহজ, পাঠানো সহজ নয়।
মানে তাকে আনা হচ্ছে নিজের ইচ্ছায়, বাট সে যাবে তার নিজের ইচ্ছায়। এটা ওদের একটা বরদান প্রাপ্ত, যেহেতু ওরা নিষ্পাপ, যে আমার কাজ হয়ে গেল, তুমি বিদায় নাও, তাহলে আমার সাথে এই ঘটনা ঘটতো না। আমার ক্লায়েন্ট কিন্তু কাজ পেয়ে গেছিল, কিন্তু ও কিন্তু আমার পেছনে কোনো কারণে আমার গৃহে প্রবেশ করে যায় আমাদের সঙ্গে এসে। এই যে কাচ্চা কালুয়া বা বাচ্চাদের প্রেতাত্মাকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষের ক্ষতিও করা হয়, হ্যাঁ, ক্ষতি করা ইনস্ট্রাকশনেই হয় করা হয়। ওকে, তো এই যে কমান্ড দেওয়া হয়, এই প্রক্রিয়াটা কি? এটা একটা গুপ্ত বিষয়, এটা তন্ত্র সাধনার একটা গুপ্ত বিষয়। বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়াকর্ম থাকে বা কিছু মন্ত্র থাকে, যেখানে যদি তুমি বলো আমাকে অবাধ স্বাধীনতা, তো আমি বলতে পারি। অবশ্যই। কিছু জিনিস ব্যবহার করা হয় যেটাকে বলে চণ্ডালের হাড়। চণ্ডালের হাড়। তো এই ধরনের জিনিস কিছু প্রয়োগ করা হয়। আমি বলেছিলাম না যে আমার সেই ভাই ডোমকে দেখে ওরা ভয়ে পালিয়েছিল, আমার বাড়ি ত্যাগ করে। তো ওই রকম হাড্ডি দিয়ে ওদেরকে বশীভূত করা হয়। মন্ত্র আর ক্রিয়াকর্ম নিয়ে আমি আলোচনা করছি না, তো এটা তো একটু গুপ্ত বিষয়, গুহ্য বিষয়, তো কিছু তন্ত্র সাধনার থাকে, সব কিছু তো বলা যায় না। তো ওই চণ্ডালের হাড় দিয়ে ওদেরকে আটকে বেঁধে ফেলা যায়, বশীভূত করে ইনস্ট্রাকশন দেওয়া হয়, যেহেতু ওরা ভয় পায় ডোম এবং চণ্ডালকে। তো এইভাবে বশীভূত করে ওদেরকে ক্রিয়ার মাধ্যমে, ওরা তো মুখের ভাষা বুঝবে না, মন্ত্র, কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রের মাধ্যমে, যেগুলো প্রেততন্ত্রে ব্যবহার করা হয় বা পিশাচতন্ত্রে, তার মাধ্যমে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যার ক্ষতি করা হবে তার ফটো। আচ্ছা, এই হচ্ছে চালান। ওকে, এইভাবে কাচ্চা কালুয়া চালান করা হয়, তার ফটো বা বাড়ির ঠিকানা ওখানে লিখে দেওয়া হয়। তারও কালি আলাদা, কোনো পেনের কালি নয়, কিন্তু কালি আলাদা, যেখানে লেখা হবে সেই লেখার জায়গা আলাদা। এগুলো অনেক ভেতরের বিষয় তন্ত্র সাধনার। সেখানে লিখে দেওয়া হয়, যদি কোনো বাড়িতে চালান করা হয় তাহলে সেই বাড়ির ঠিকানা বা যার ওপরে চালান করা হবে, যাকে আক্রমণ করা হবে, তার ফটো। আমি বলেছিলাম না আমার ক্লায়েন্টের ফটো নিয়ে আমরা ঢুকেছিলাম। আমার ভিডিওর প্রথমের বিষয়বস্তুর সঙ্গে এখনের বিষয়বস্তু তুমি দেখো মিলে যাচ্ছে। তো সেই ফটো এবং বাড়ির ঠিকানা, বিভিন্ন রকমের কালি আছে যেগুলো দিয়ে লিখে দেওয়া হয়। যেখানে কাচ্চা কালুয়া হাওয়ায় ভাসে, ওরা হাওয়ার মধ্যে তারা চলে যাবে। রেডিয়েশন যেমন এই আমাদের মোবাইল টাওয়ারের রেডিয়েশন, এখান থেকে ফোন আমেরিকায় লেগে যাচ্ছে, কোথায় কীভাবে যাচ্ছে, ফ্লাইটের আগে ফোন পৌঁছে যাচ্ছে তো একটা ফোন নাম্বার ডায়াল করলে। তো সেরকমই দ্রুত কিছু ক্রিয়া আছে যা প্রয়োগ করলে সেই দ্রুতভাবেই সেই জায়গায় প্রবেশ করে যাবে। কোনো রকম দেবী শক্তির বন্ধন, কোনো কিছু দিয়ে তাকে আটকানো যাবে না। তুমি বললে যে দ্রুত যে কোনো জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া যাবে, রাইট? তো এক্ষেত্রে আমি শুনেছিলাম যে কোনো প্রেতাত্মা বা এরকম কোনো তান্ত্রিক ক্রিয়ার যদি কারোর ওপর করা হয়, সে যদি নদী পার করে ফেলে, তাহলে সেই প্রেতাত্মা বা আত্মা নাকি সেই নদী পার করতে পারে না। ওদের একটা নির্দিষ্ট রেডিয়াস থাকে, মানে একটা নির্দিষ্ট বাউন্ডারির বাইরে তারা বেরোতে পারে না। তো যখন কাচ্চা কালুয়া চালান করা হচ্ছে কারোর প্রতি বা কারোর ওপর করা হচ্ছে, যদি সেই মানুষটা তার নিজের স্থান পরিবর্তন করে ফেলে, তাহলে কি সেই ক্রিয়া কাজ করবে? মানে যার উপরে চালানটা করা হচ্ছে সে স্থান পরিবর্তন করে ফেলে, বিভিন্ন রকম রাস্তা আছে, বিভিন্ন রাস্তায় আক্রমণ করা যেতে পারে। সে যে রাস্তা দিয়ে স্থান পরিবর্তন করলো, তাকে সেই রাস্তায় পাঠানোই হলো না। রেডিয়েশনের বিভিন্ন রকম ক্রিয়া হয়, বললাম না তন্ত্রের অনেক গভীর বিষয়। যে এটা হচ্ছে প্রেতাত্মার ক্ষেত্রে বলছো, কিন্তু কাচ্চা কালুয়ার অবাধ স্বাধীনতা, তার কোনো কিছুতেই বাদ নেই। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাকে বলেছিলাম যে ওরা আস্বাদন নেয় বিভিন্ন পশুর মধ্যে ঢুকে, তারা তো পার করতে পারে নদী, যেমন শিয়াল, কুকুর, তার মধ্যে প্রবেশ করে পার করতে পারে। হয়তো হাওয়ার রেডিয়েশনে করতে পারলো না। কথাতে কথা আসে, আমার শিক্ষার বিষয় তো একটা, তুমি জিজ্ঞেস করছো বলে আমি আমার ভেতরের জিনিসগুলোকে আজকে তোমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। তখন তারা ওই প্রবেশ করে যায়। এই জন্য বলে না শ্মশানে কুকুর শিয়াল সবসময় কুকুর শিয়াল নয়, ভয়ঙ্কর প্রেত শক্তিও কিন্তু ওদের মধ্যে বসবাস করে। একমাত্র কালো কুকুর নয়, কালো কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহন, কালো কুকুরটা আলাদা বিষয়। কালো কুকুরের মধ্যে কিন্তু প্রেত শক্তি প্রবেশ করতে পারে না, কিন্তু ওরা কিন্তু পার করে, তখন ওদের মধ্যে প্রবেশ করে, ওখানে কিন্তু আটকানো যাবে না। এরা তান্ত্রিকরা অনেক কিছু কারণেই কি মানুষ মানে দেহ ত্যাগ করার পর বা তার মৃত্যুর পর যখন তার উদ্দেশ্যে খাবার দেওয়া হয়, বিভিন্ন পশু পাখিরা এসে খাবার খায়। দেখেছো একটার সাথে একটা কেন মিলে যাচ্ছে সে আলোচনাতে। হ্যাঁ, ওরকমই কিছু। কিন্তু প্রেতাত্মারা সাধারণত কুকুর বা শিয়ালের মাধ্যমেই এসে ওটা গ্রহণ করে।
তো এই হচ্ছে ব্যাপার। তো এই কাচ্চা কালুয়া যদি একবার কারোর বাড়িতে প্রবেশ করে, এখান থেকে বাঁচার উপায় কি? তাকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে সে ওটা করবে, কিন্তু হ্যাঁ প্রাণহানি কিন্তু নয়, তাকে ডিস্টার্ব করা। আমি একটা কথা বলে দিচ্ছি আজকে, এটা একটা ভুল ধারণা আছে, কোনো আত্মার কিন্তু প্রেতাত্মার কিন্তু শক্তি নেই কারো প্রাণ কেড়ে নেওয়া। এটা কিন্তু স্বয়ং ঈশ্বর, জন্ম মৃত্যু বিবাহ কিন্তু ঈশ্বর ছাড়া কিছু নয়, এটা আমাদের সর্বোপরি ঈশ্বর। কারণ ঈশ্বর সাধনাও তো আমি করি, এটা কারো প্রাণ কিন্তু সে কেড়ে নিতে পারে না। ওই যে চোট পাওয়া, রক্তপাত ঘটানো, অ্যাক্সিডেন্ট করা, তার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ক্ষতি করে দিতে পারে, ভয় পাওয়ানো, সব থেকে বড় শত্রু তো মানুষের ভয়। সে ভয় পেলেই অর্ধেক ক্ষতি তার ওখানে নেগেটিভিটি ঘিরে নিল তাকে। ঘরের মধ্যে যদি হঠাৎ করে রাত বেরাতে অদ্ভুত আওয়াজ হতে শুরু করে, জিনিসপত্র পড়ে যেতে শুরু করে, মানুষ তো ভীত হয়ে গিয়ে অর্ধেক তার খারাপটা ওখানেই হয়ে গেল। রাতে ঘুম হবে না, সকালে উঠে কাজ করবে কি করে? তো যত ধরনের নেগেটিভ অ্যাটাকগুলো আছে সেগুলো কিন্তু প্রেতশক্তি দ্বারা করা হয়। যদি কেউ বলে, সেটা কখনোই প্রমাণিতও নয়, এটা সত্যিও নয়, কোনো প্রেতাত্মা কারো প্রাণ নিতে পারে, এটা হয় না। যদি প্রাণ যায় তাহলে তার নিজের দোষে। তার যদি সেরকম ঈশ্বর প্রতি বিশ্বাস না থাকে, সে নিজের ভীত হয়ে হয়তো কোনো রকম রোড অ্যাক্সিডেন্ট করে ফেললো, তাতে তার প্রাণ চলে গেল। কিন্তু প্রেতাত্মা দিয়ে কিন্তু কোনো কারো প্রাণ নেওয়া যায়, এটা কিন্তু কোনো রকম ভাবার বিষয়বস্তু নয়, তাকে ডিস্টার্ব করা যেতে পারে। তাহলে এই যে মারণ ক্রিয়া করা হয়, এক্ষেত্রেও তো বিভিন্ন প্রেতাত্মা বা বিভিন্ন জিন কি ধরনের এন্টিটিদেরকেই চালন করা না। এখানে যেহেতু আমি কাচ্চা কালুয়া নিয়ে কথা বলছি, এখানে আমি ওই এন্টিটিটার কথা বলছি যে ওটা দিয়ে কোনো রকম প্রাণঘাতী রকম কাজ করা হয় না। এবার দেব, দৈত্য, দানব, অনেক কিছু রয়েছে এন্টিটি যারা তো এই কাজগুলো করে। দৈত্য দানবের তো কাজই এটা, তাই না? মারণ ক্রিয়া যখন আসছে সেখানে অন্যরকম বিষয় চলে আসছে। আর সেখানে কিন্তু মারণ ক্রিয়া কিন্তু কেউ নিয়ে আসে কাজটা, তাই না? অনেক সময় পরিবারের লোকই চায় এবং কিছু জিনিস লাগে, ধরো মাথার চুল, আসছি আমি একটা একটা করে আসছি, ঠিক আছে? অত সহজ না কিন্তু মারণ ক্রিয়া। বললাম আমি তান্ত্রিক, আমি মারণ ক্রিয়া করতে পারি, তার যদি শরীরের কোনো জিনিস আমি না পেলাম, করবোটা কার কাজ? তার একটা ঘেমে যাওয়া বস্ত্রের সুতো, অনেক সময় অনেক স্ত্রীরা চায় আমার স্বামী মরে যাক, তখন নিজের শাখা পলা খুলে দিয়ে দেয়, তুমি জানো? তো সেখানে ডিমান্ডটা কোথা থেকে আসছে এবং আমি তার খুব জিনিসটা পাচ্ছি তার কোথাকার, সেখানে কি মারণ ক্রিয়া সম্ভব? এমনি এমনি বললাম আর দুমদাম করে আমি কি ঈশ্বর ভগবান তাকে মারণ করে দিলাম? হ্যাঁ, ডিস্টার্ব অবশ্যই করা যায়, যেমন অ্যাক্সিডেন্ট ঘটানো, রক্তপাত ঘটানো, বা তাকে ভয় দেখানো, তার সমস্ত কিছু নষ্ট করে দেওয়া, তার ব্যবসা বাণিজ্যর একদম চূড়ান্ত ক্ষতি করে দেওয়া, উঠে মাথা তুলে দাঁড়াতে পারছে না, সে একদম ধার দেনাগ্রস্ত হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, প্রচুর ঋণ করিয়ে দেয়। এসব নেগেটিভ এন্টিটিগুলো যেটা করে, প্রচুর নেগেটিভিটি ছড়িয়ে দেয়, তার থেকে এইগুলো হয়, যার জন্য সে অর্ধ শেষ হয়ে যায়। তো মারণকের বিষয়টা একটু আলাদা, সেখানে অন্য কিছু নিয়ে কাজ করা হয়, বাচ্চাদের আত্মা নিয়ে নয়, বাচ্চাদের কাচ্চা কালুয়া দিয়ে হয় না। আমি একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে ধরো কোনো একটা ছেলে যে খুব ফিট, যে ডেলি বেসিসে খুব মানে কি বলবো হেলদি লাইফস্টাইল লিড করে, যে ভীষণ মানে হেলদি ফুড কনজিউম করে, যে প্রত্যেকটা দিন নির্দিষ্ট টাইম মতন ওয়ার্কআউট করে, যার লাইফস্টাইল ইন্সপায়ারিং, অন্য কেউ তাকে দেখে তার লাইফস্টাইল ফলো করতে চাইবে। হঠাৎ করে যদি সেই মানুষটা খুব ইয়াং এজড একটা ছেলে, সে যদি হঠাৎ করে আমি দেখি যে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে প্রত্যেক মাসেই অসুস্থ হতে শুরু করেছে, ওকে, মানে ডিসেম্বর মাসে তার একটা রোগ ধরা পড়লো, সে ডক্টরের কাছে গেল, সেইটা ঠিক হলো, জানুয়ারিতে তার আরেকটা রোগ ধরা পড়লো, ফেব্রুয়ারিতে আরেকটা ধরা পড়লো। এক্ষেত্রে কি ধরে নেওয়া যেতে পারে যে এটা কাকতালীয়, এটা নর্মাল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখো, এখানে একটু বিষয়টা একটু অ্যানালিসিসের বিষয় আছে। প্রথমে হচ্ছে আমি প্রথমেই খুব নেগেটিভে যাব না, প্রথমে তার একটা তো বার্থ চার্ট আছে, এটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিসের ব্যাপার আছে, যে কোনো প্ল্যানেটারি ভাইব্রেশন কোনো নেগেটিভ হচ্ছে কিনা, বা বর্তমান কোনো দশা মহাদশা এমন কিছু চলছে কিনা যেটার জন্য সে ভুগছে। যদি সেখানেই আমার মানে উত্তরটা আমি পেয়ে যাই, তো সেভাবে তাকে প্রতিকার করা। তো সেখানে যদি দেখা যায় সব কিছু ঠিক আছে, দেন কিছু ঘটছে তার সাথে, কাকতলীয় নয়। কাকতলীয় তখন হবে যখন তার প্ল্যানেটারি ভাইব্রেশন খারাপ রয়েছে। তো বার্থ চার্ট অ্যানালিসিসে ওটা আমরা ধরে ফেলছি, কিন্তু যেখানে অল ওকে, দেন কোথা থেকে এটা আসছে, তো অবশ্যই কেউ কিছু করছে, নাহলে সে কেন এরকম হবে? এটা আমি ওর কথা বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ ও প্রচণ্ড পরিমাণে, আমার হোল ফ্যামিলিতে ও সব থেকে বেশি হেলদি লাইফস্টাইল লিড করে, ও প্রপার ডায়েট ফলো করে, সব কিছুই। কারণ ডিসেম্বর থেকে আমি একটা জিনিস নোটিস করেছি যে ওর
টানা এই 7-8 মাসে ও 7-8 রকম রোগ ধরা পড়েছে। রোগ ইন দ্য সেন্স একবার পায়ে চোট পেয়েছে, সেখানে মানে সেই চোট রিকভার হতে হতে মানে ওই ইঞ্জুরি রিকভার হতে হতে 3-4 মাস টাইম লেগেছে। আচ্ছা আচ্ছা। তারপর কান থেকে ইনফেকশন হয়ে গেছে, দেন আরও অনেক রকমের প্রবলেম। তো কোনোভাবে কোনো মানে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে কোনো রকম কোনো অ্যানালিসিস করানো হয়নি, তো ওটা একবার করে দেখা যেতে পারে যদি কোনো রকম প্ল্যানেটারি ভাইব্রেশন থাকে কিনা। অনেক সময় কেতুর দশা থাকলে এগুলো কিন্তু হয়। ওকে, ঠিক আছে, কেতুর দশাতে এগুলো একটু মানে হঠাৎ করে এরকম আনন্যাচারাল জিনিসগুলো ঘটতে থাকে, আমার রিলেটিভলি মানে ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে দেয় কেতুতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা হতে পারে। মেন তো ইমিউন সিস্টেম গড়বড় করছে, যার জন্য এতবার করে অ্যাটাক হচ্ছে। ঠিক আছে, যদি সেখানে যদি কিছু না ধরা পড়ে দেন একটা অন্য কিছু দৃষ্টিভঙ্গি আনতে হবে বিষয়ে। আমরা প্রথমেই খারাপটা দেখি না, ভালোর থেকে দেখব, যদি না পাই দেন আমরা চিন্তা করব। বিভিন্ন ক্রিয়া নিয়ে আমরা কথা বলছিলাম। আমার মনে এই প্রশ্নটা বহুদিন ধরে রয়েছে, যেহেতু আজকে কথা হচ্ছে, কনভারসেশন হচ্ছে, সেই সূত্রে আমি এই প্রশ্নটা করছি। অনেকের মুখেই বলতে শুনেছি বান মারার কথা। এই বান মারা এই ক্রিয়াটা অ্যাকচুয়ালি কি? বান কিন্তু অনেক রকম হয়, সবার আগে বলছি। এটা একটা তান্ত্রিক ক্ষমতা। একটা তান্ত্রিক যখন তন্ত্র সাধনার পথে হাঁটে তখন সে বিভিন্ন কিছুতেই সিদ্ধি অর্জন করে। ভালো মন্দ, ওই যে বললাম খারাপ ভালো সব শিখতে হবে। শিখে তুমি স্থির করো যে তুমি সায়েন্স কমার্স আর্টস মানে এরকম কোন দিকে তুমি যাবে। তো বিভিন্ন দিকে সিদ্ধি অর্জন করে একজন তান্ত্রিক। সেখানে এই বান মারারও একটা প্রচলন প্রথা রয়েছে। এটা একটা বিদ্যা, একটা তান্ত্রিক বিদ্যা। যেমন হয় অগ্নিবাণ, মানে আগুনে পুড়ে হঠাৎ করে মারা গেল, কোনো ব্যাপারই নেই, হঠাৎ করে আগুন লেগে গেল ঘরের মধ্যে। বলেন অনেক সময় আগুনে হঠাৎ করে একটা কি প্রদীপ জ্বলছে, তার থেকে আঁচলে আগুন ধরলে পুরো অগ্নিকাণ্ড, বা গ্যাস বাস্ট করে মারা গেল। শোনা তো যায়, মানে যেখানে কোনো রকম ওই রকম কেউ কিছু হ্যাঁ না মারার কেউ চেষ্টা করেনি। অনেক সময় বলে গৃহবধূত্ব, ওগুলো নয় না, হঠাৎ করে এরকম ঘটনা ঘটে। অগ্নিবাণ সেটাও একটা বান রয়েছে। তারপরে থাকে যেগুলো রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটাও একরকম চালান বান। এগুলো সাধারণত জিন দিয়ে হয়। আচ্ছা, এগুলো জিন দিয়ে করা হয় বানের কাস্টের। তো আমি তোমার আগামী ভিডিওতে অবশ্যই আমি একদম র ফুটেজ আমি তুলে ধরবো, যে জিনরা যে আমাদের কাছে আসে, ওরাও বিভিন্ন ওরা রয়েছে, জিনের অস্তিত্ব রয়েছে। তুমি র ফুটেজ তুমি দেখাতে পারবে। তো তোমার আগামী ভিডিওতে আমি নিশ্চয়ই তুলে ধরবো সেটা, যে জিন দিয়ে কীভাবে এই বান মারার কাজ করা হয়। কিন্তু টোটালটাই নেগেটিভ ক্রিয়া। এগুলো হচ্ছে যারা এগুলো নিয়ে কাজ করে, মানে সর্বশেষ এই কথাটাই আমার বলার, যারা এগুলো নিয়ে কাজ করে একদিন এর দ্বারা তারাই আক্রান্ত হয়। রিভার্স অবশ্যই করবে, কারণ এই শক্তিগুলো এমনই শক্তি, তারা যেগুলোকে নিয়ে খেলা করবে সেটাই তোমাকে একদিন শেষ করে দেবে। এই হচ্ছে মেন ব্যাপার। এবং নিজস্ব কিছু লোকও, তাদের নিজেদের পরিবারের কিছু লোক, নিজের স্ত্রী সন্তানও হানি ঘটে। তারা তো বেঁধে রাখে। মেন ব্যাপার হচ্ছে বেঁধে রাখে, মানে নিজের শরীরও বন্ধন থাকে। আমরা যে সাধনা করি শিবশক্তির সাধনা, আমাদের কোনো বন্ধন নেই, আমরা বন্ধন মুক্ত, আমাদের কোনো বন্ধন নেই, কোনো দেহ বন্ধন, কোনো তাবিজ কবজ আমার প্রয়োজন নেই। আমি শিবশক্তির সাধনা করি, আমাদের কাছে সমস্ত এন্টিটিটা আসবে, তারা মুক্তির উদ্দেশ্যে আসে, তো মুক্তি পায়, চলে যায়। কিন্তু যারা এই ধরনের ক্রিয়াগুলো করে তারা নিজের দেহকে বেঁধে রাখে এবং পারিবারিকভাবে ওদের দেহকে বাঁধতে হয়। সময় সুযোগ পেলেই পারিবারিক নিজের কোনো লোক, বিশেষ করে স্ত্রী সন্তান হানি ঘটবেই ঘটবে যারা এই ধরনের কাজ করে। তুমি বক্রেশ্বরের জঙ্গলে সাধনা করতে গেছিলে তোমার ক্লায়েন্টের কেস নিয়ে, ওকে। সেক্ষেত্রে তোমার কর্মসূত্রে সেই কাচ্চা কালবার যে প্রেতাত্মা, সে তোমার সাথে অ্যাটাচড হয়ে তোমার সাথে সাথে চলে এসেছিল। এখানে তোমার সাথে একটা কর্মসূত্রের যোগ রয়েছে। কোনো মানুষ যদি নর্মালি কোনো এরকম সমাধিস্থল বা জঙ্গল দিয়ে হেঁটে আসে, সেক্ষেত্রেও কি তার এইভাবে অ্যাটাচড হওয়ার চান্সেস থেকে যায়? থাকে। এই জন্যই তো বলা হয় রাতের বেলা শনি মঙ্গলবার কবরস্থানের ওপর থেকে যে যাওয়া আসা নিষেধ, বারণই করে দেয়। কেন রাতের বেলা কবরস্থান বন্ধ রাখা হয়? দিনের বেলা তো অনেকেই থাকে যাওয়ায়, একটা নির্দিষ্ট সময়ের পরে তো বন্ধ করে দেওয়া হয়। কেন সেটা কিসের জন্য? তো এটা একটা অবশ্যই থাকে, কারণ ওরা তো ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওরা তো এখনও ওদের দেহর সে আসক্তিটা ছাড়তে পারেনি বা প্রপার প্রসেস না হওয়ার জন্য ওখানে রয়েছে। তো কারোর সাথে অ্যাটাচড হয়ে তারা গৃহে প্রবেশ করে। এবার প্রবেশটা কিভাবে করে সেটাও আমি তোমার ভিডিওতে বলে দিচ্ছি। কিভাবে প্রবেশ করবে? হেঁটে হেঁটে তো ঢুকবে না, অর্থাৎ মানুষ তো নয়। তোমার ছায়ার সাথে মিশে বা যেই যাবে তার ছায়ার সাথে মিশে গিয়ে তার ছায়া প্রবেশ করে যায়। আচ্ছা, ছায়ার সাথে মিশে যায়? ইয়েস, ছায়ার সাথে মিশে প্রবেশ করে। বাচ্চাদের আত্মা প্রবেশ করে যাবে ঘরের মধ্যে, আরামসে ঢুকে যাবে।
কেউ কিচ্ছু করতে পারবে না, ছায়াপথ। এই জন্য বলে যে বিভিন্ন, এটা আজকাল মানে না, অনেকে চুল খুলে যাওয়া রাতের বেলা, সন্ধ্যের পরে চুল খুলে 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড় চুলের যে গোড়া, বা নতুন বিবাহ হলে বিয়ে হলে তার যে আঁচলটাকে বলে গিট মেনে নাও, এগুলোতে যারা অ্যাট্রাক্ট হয়, মানে সুগন্ধিতে অ্যাট্রাক্ট হয়, মানে অনেক কিছু ধরো অ্যাট্রাক্ট হয়, বা আতর মেখে যাওয়া না বারণ করে, আতর মেখে যেগুলো তো ওদের আকর্ষণ করে, ওই চেতনাগুলোকে জাগিয়ে তোলে। হয়তো ওরা নিদ্রা অবস্থায় রয়েছে বা কোনো ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, সবসময় তো অ্যাক্টিভ থাকবে তা নয়, রয়েছে ওখানে, কিন্তু বিভিন্ন জিনিসকে ওদেরকে অ্যাট্রাক্ট করে। তারপরে মিষ্টি খেয়ে রাতের বেলা বেরানো নয়, এটা একটা ভীষণ বিষয়। রাতের বেলা মিষ্টি খেয়ে, অনেক জায়গায় তুমি শুনে থাকবে যে রাতের বেলা মিষ্টি খেয়ে বেরিও না, রাতের বেলা যেও না, তাহলে তুমি কোনো কিছু দ্বারা, নেগেটিভ শক্তি দ্বারা তুমি নেতিবাচক কথা। আমি আজকে প্রথমবার শুনি। এটা আমাদের জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার একটা বিশেষ বিষয়, তুমি জেনে নাও বা তোমার দর্শকরাও জেনে নেবে। মিষ্টি খেয়ে রাতের বেলা বেরালে কিন্তু অনেকের শরীর খারাপ করে, ভার হয়ে যায় শরীর, করে দেখুক, চ্যালেঞ্জ। কারণটা কি? ওই একটা আকর্ষণ অনুভব হয়ে যায় ওদের, কোনো না কোনোভাবে ওরা মিষ্টিতে আকৃষ্ট হয় ওরা, বা আতরের গন্ধে। আচ্ছা, তুমি বলছো যে আতরের গন্ধে ওরা আকৃষ্ট, সেম কি পারফিউমের ক্ষেত্রে? পারফিউমের ক্ষেত্রে অতটা হয় না, আতরের গন্ধটা অনেক উগ্র থাকে। আর পারফিউমে অ্যালকোহল থাকে বলে কি এই প্রবলেমটা হয়? মানে এই প্রবলেমটা হয় না 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 না, ওরকম কোনো বিষয় নেই, কিন্তু আতরের গন্ধটা একটু, ওটা আতরটাকে স্ট্রিক্টলি বারণ করা হয়েছে। এই জন্য আমরা অনেক সময় দেখবে মহাদেবের অভিষেকে আতর দেওয়া হয়, পারফিউম দেওয়া হয়, শুনেছ? না। হ্যাঁ, কেন দেওয়া হয়? যে ওটা দিয়ে ওটা গায়ে মাখো, মহাদেবকে অভিষেক করে গায়ে মাখো, ওটা শুদ্ধ হয়ে গেল। নাহলে আতরের গন্ধে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট হয় ওরা, নেগেটিভ এনার্জি। আচ্ছা, চুল, মানে বিভিন্ন কারণ থাকবে, এমনি এমনি কিন্তু আসবে না। রাতে বেরাতে যাওয়াটা উচিত নয়, কারণ ওটা ওদের জায়গা, ওদের ঘর। হঠাৎ আমাদের ঘরে কেউ রাত বেরাতে ঢুকে ডিস্টার্ব করলে আমরাও তো ডিস্টার্ব হব না? অবশ্যই। তো সেক্ষেত্রে ওটা ওদের ঘর। যখন ওরা পৃথিবীর থেকে চলে গেছেন তখন ওদেরও একটা নির্দিষ্ট জায়গা তৈরি হয়েছে, তো সেই জায়গায় ওরা চলাফেরা করে, সেখানে যদি কেউ গিয়ে ওদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, তো সেখান থেকে তো তার সঙ্গে সে আসতেই পারে, তার সঙ্গে মিশে গিয়ে চলে আসবে ঘরে, এবং তারপর থেকে বিভিন্ন উৎপাত শুরু হয়ে যায়। আজকের পডকাস্টের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একটা মারাত্মক পাওয়ার প্যাকড কনভারসেশন হয়েছে, যেটা গল্প বলার প্রত্যেকটা শ্রোতা খুব মানে এনজয় করে শুনবে কিন্তু আজকের পডকাস্টটা। তো আমি সর্বশেষ তোমার কাছে একটাই কথা জানতে চাই, যে বহু মানুষ আছে রাত্রেবেলায় বিভিন্ন অন্ধকার জায়গা দিয়ে ফেরে, তারা সেটা বাধ্য করতে, তাদের কাছে অন্য কোনো অপশান নেই। তো যাতে এই ধরনের কোনো এন্টিটি, বিশেষ করে মেয়েরা এবং যারা রাত্রেবেলায় বাড়ি ফিরছে, যারা বিভিন্ন অন্ধকার জায়গা দিয়ে যাতায়াত করে, তারা কিভাবে এই ধরনের এন্টিটির হাত থেকে বেঁচে থাকবে, আই মিন মানে নিজেকে প্রোটেক্ট করবে, আগে থেকেই তার নিজের অরাটাকে স্ট্রং রাখবে, বা নিজেকে এমনভাবে কোনোভাবে প্রোটেকশান দেবে যাতে সেই সব জায়গা দিয়ে এলেও তাদের কোনো সমস্যা না হয়, সেরকম কিছু রেমেডিস যদি তুমি বলো। তো অবশ্যই বলবো যে তোমার হচ্ছে প্রথমে মেয়েদের একটা কথা বলবে যে চুল খুলে, যাতে যদি বাধ্যও থাকে যাতে চুলটা খোলা না রাখে, চুলটাকে যাতে কোনোভাবে টাই করে নেয় যদি রাতের বেলা ফিরতেই হয়। কারণ চুলের ডগা কিন্তু খুব সাংঘাতিক জিনিস, এই নিয়ে ওর মুভিও বেরিয়ে গেছে চুলের ডগা নিয়ে। তো চুলটাকে যাতে অবশ্যই বেঁধে নেয়। আর একটা জিনিস আমি বলছি, যদিও ওরা অ্যাটাচড হয়, মানে যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, যেটা কাচ্চা কালুয়া, কারণ ওরা খোঁজ করছে মায়া বা স্নেহর। আমি খুব মানে ভালো দৃষ্টিভঙ্গিতে এটা বলবো, কাচ্চা কালুয়া বা বাচ্চার আত্মা, ওদের কোনো কিছুতে যেহেতু বাধা যায় না, কিন্তু অন্যান্য যে ভয়ঙ্কর যে প্রেতগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে বলবো সঙ্গে কোনো লোহা ক্যারি করতে, লোহার যাই হোক, সে জালের লোহা হোক, কোনো পেরেক হোক, বা লোহার যে কোনো জিনিস সঙ্গে রাখতে। যদিও কোনো কারণে ওরা অ্যাটাচ হয়, তাহলে গৃহে অন্তত প্রবেশ করবে না, ওখান থেকে ওরা বিদায় নেবে। এই হচ্ছে মেন ব্যাপার। আর চুলের ডগা যাতে খুলে না রাখে, আর পারফিউম মাখুক, পারফিউম মাখতেই হবে, আতর না মাখে, আর সঙ্গে একটা লোহা রাখুক। যদি আসতে হয় ওই জায়গা থেকে, তাহলে ওদের কোনো রকম নেগেটিভিটি ওদেরকে অ্যাটাক করবে না। অবশ্যই সঙ্গে একটা লোহা রাখুক রাত বেরাতে যদি ফেরার সময়, এটা রাখতেই হবে। এটা আমার কথা না, এটা চলে এসছে, সনাতনীভাবে চলে এসছে, যে সঙ্গে লোহা থাকলে, ছোটো বাচ্চা জন্মানোর পরে মাথার কাছে একটা লোহা রেখে দেওয়া হয়, যেহেতু বাচ্চাদের দিকে অনেক দৃষ্টি থাকে অনেকের, বা গর্ভবতী মহিলারাও বাইরে গেলে সঙ্গে লোহা নিয়ে বেড়াতে বলে। কেন বলে? যে কোনো ধরনের এই যে অলৌকিক জিনিসগুলো, সত্তাগুলো রয়েছে, যেগুলো সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড, আমাদের এই জগতে নেই, কিন্তু জগতে না থেকেও অদৃশ্যভাবে রয়েছে, ওদের এই জিনিসগুলোর উপরে দৃষ্টি থাকে। সেই দৃষ্টির থেকে বাঁচার জন্য সঙ্গে লোহাটা অবশ্যই রাখুক। আর মেয়েরা চুল বেঁধে চলুক, তাহলে আশা করি কোনো রকম সমস্যা হবে না। আমি আরও কিছু বলতে পারতাম, সেগুলো ওদেরকে উত্তেজিত করে,
সেগুলো করাটা ঠিক না। অনেকে শুকনো লঙ্কা রাখে, যে আমার একজন ক্লায়েন্ট রাখতে গিয়ে বিপদে পড়েছিল, সেগুলো ঠিক না রাখা। যদি কেউ রেখে থাকে ওগুলো ভুল হবে, সে কিন্তু আরও নেগেটিভিটি ডাটা খাবে। ভয় দেখানো নয় যে আমি আমাকে প্রোটেক্ট করছি, আমি নিজেকে রক্ষা করছি, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না। বুঝতে পারলে? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার তোমাকে নিয়ে কোনো শত্রুতা নেই, আমি শুধু নিজেকে রক্ষা করছি। তাই এইটুক করলেই আমার মনে হয় তারা রক্ষা পাবে, সুস্থ থাকবে। আর যদি খুব বাজেভাবে কোনোভাবে আক্রান্ত হয়ে যায় তাহলে নিশ্চয়ই কারো সাহায্য নিতে হবে এর থেকে মুক্ত হওয়ার জন্য। ব্যাস। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো আজকে এই আড্ডাটা দিয়ে, এই সুপার ন্যাচারাল বা এই স্পিরিচুয়াল, ডার্ক স্পিরিচুয়াল আড্ডাটা যেটা আমরা দিলাম, যেই কনভারসেশনটা হলো, ভীষণ আমার পার্সোনালি ভালো লেগেছে। বাকিটা গল্পওয়ালা শ্রোতাদের উপর ডিপেন্ড করছে যখন এপিসোডটা আসবে, কারণ এটা একটা মারাত্মক লেভেলের একটা এপিসোড আজকে আমরা তোমার সাথে করেছি। আশা করব ইন ফিউচারে আরও কাজ আমরা একসাথে করতে পারবো। তো গল্পওয়ালাতে প্রথমবার এসে তোমার এক্সপিরিয়েন্স কীরকম? সবার আগে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। যে অভিজ্ঞতা তো অনেকই আমার রয়েছে, কিন্তু আজকে তোমার, আমি হিন্দি অনেক পডকাস্টে করেছি প্রোগ্রাম, কিন্তু আমার এই বাংলাতে, আমরা যেহেতু বাঙালি আফটার অল, যে কোনো কিছু জিনিস না প্রকাশ করার যে একটা ভাষা, সেটা বাংলা আমাদের বাঙালিদের জন্য। তো আজকে তোমার এই চ্যানেলের মাধ্যমে আমি এটা করতে পেরেছি, দর্শকদের সামনে, তোমার দর্শক বলো, ভিউয়ার্সদের সামনে করতে পেরেছি, জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো, এনজয় করলাম আমার জীবনের একটা অভিজ্ঞতা তুলে ধরার জন্য, এবং হয়তো অনেকে অনেক লেসেনও পাবে এর থেকে, যে কী করে এর থেকে বাঁচা যায় বা কী করা যায়। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি চাইবো তুমি তোমার লাইফের আরও অনেক এক্সপিরিয়েন্স ইন ফিউচারে গল্পওয়ালাতে এসে বলো, অবশ্যই গল্পওয়ালা শ্রোতাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Golpawala, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার, আপনার, প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা ভয়ানক হরর পডকাস্ট নিয়ে।